সেল ডিভিশন পার্ট 1। দেখো আমরা আগের দিন যখন সেল করছিলাম তখন নিউক্লিয়াস করার সময় আমরা সেল ডিভিশনের কিছু ইন্ট্রোডাক্টরি পার্ট নিয়ে আলোচনা করছিলাম। মেইনলি বোঝানোর চেষ্টা করছিলাম নিউক্লিয়াসের সঙ্গে ক্রোমোজোমের কি সম্পর্ক। ঠিক আছে, তো এখানে আমরা সেল ডিভিশনের শুরুতে আমরা প্রথমে সেল সাইকেল দিয়ে শুরু এবং তারপরে এম ফেজ ডাইরেক্টলি মানে মাইক্রোফেজ ফেজ এই মিয়োসিস করে আমাদের হিসাব মতো এনসাইটি শেষ। ঠিক আছে, কিন্তু বিষয় হলো যে যখন আমরা সেল ডিভিশনের মতো চ্যাপ্টার করব তখন যদি ক্রোমোজোমের গঠন না দেখি তাহলে সেটা সেই অর্থে ইনকমপ্লিট। এবার তুমি বলবে সেল ডিভিশন করার সময় ক্রোমোজোমের স্ট্রাকচারটা আমার লিখে লাগবে না, কিন্তু সেটা গিয়ে দেখবে ঠিক জেনেটিক্স থেকে লেগে গেছে। ঠিক আছে, তাহলে যদি আমরা পরেই পড়বো এমন ঠিকই থাকে তাহলে সেটা একবার আগেই করে নেওয়া ভালো, একবার ছোট্ট করে আইডিয়াটা নিয়ে নেওয়া ভালো। কারণ আমরা সেল ডিভিশনের ওভারঅল গল্প শুনতে গিয়ে ক্রোমোজোম করবো না, মানে ক্রোমোজোম না পড়ে আর ক্রোমোজোম কিভাবে তৈরি হলো সেটা যদি না পড়ে সেল ডিভিশন করার চেষ্টা করি তাহলে সেটা সম্পূর্ণভাবে হবে না। ঠিক আছে, এবার দেখে নেবো আমরা দুটো জিনিস, এক হলো ক্রোমোজোমের স্ট্রাকচার অফ ক্রোমোজোম, আরেকটা বিষয় হলো যে এই ক্রোমোজোম তৈরি হলো কি করে। আমরা আগের দিন নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের ফরম্যাট নিয়ে আলোচনা করেছিলাম, কোন দশায় নিউক্লিয়াস থাকে কোন দশায় ক্রোমোজোম থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা ক্রোমোজোমের গঠনটা দেখে নেবো, তাহলে কখন ক্রোমোজোম থাকে কখন নিউক্লিয়াস থাকে এটা দেখে নিয়েছি, কেন থাকে সেটাও জেনে নিয়েছি, কিভাবে হয় সেটা জানি, কিভাবে হয় সেটা দেখি। তার আগে দেখবো আমরা ক্রোমোজোমের গঠন। হ্যাঁ, সবাই জানে, জাস্ট একবার ওরকম ভাবে ছোট্ট আলোচনা। একটা ক্রোমোজোমের ক্ষেত্রে রাফলি যদি আমরা আঁকি তাহলে সেক্ষেত্রে একটা কনস্টিটিউশন রিজন পাই আমরা, মেইন কনস্টিটিউশন রিজন যার মুখ্য কাজ বলা হয়, হ্যাঁ, বা প্রাইমারি কনস্টিটিউশন রিজন বলা হয়। আর কনস্টিটিউশন প্রাইমারি কনস্টিটিউশন ছাড়াও যদি আরো কনস্টিটিউশন রিজন থাকে তখন তাকে সেকেন্ডারি কনস্টিটিউশন বলা হয়, কোনো কনভেনশন বলা হয়। ঠিক আছে, এটা একটা টিপিক্যাল ক্রোমোজোমাল স্ট্রাকচার। আর টিপিক্যাল মানে আমরা বুঝি যে 1 থেকে 24 নম্বর, মানে 23 নম্বর থেকেও এক্স ওয়াই ধরে 22 প্লাস 24 রকমের যে ক্রোমোজোম রয়েছে তাদের সবই গঠন এখানে দেখানো হয়েছে একসঙ্গে। ওকে, তো সেন্টারে যে অংশটা রয়েছে মুখ্য কাজ হচ্ছে আমার প্রাইমারি কনস্টিটিউশন রিজনে, সেন্টারে যে অংশটা রয়েছে তাকে কাইনেটোপ্রোটিন বলা হয় এবং এই রিজনটাকে সেন্ট্রোমিয়ার বলা হয়। মিয়ার মানে ক্রোমোজোমের অংশ, সেন্ট্রোমিয়ার মাঝে, তাহলে ক্রোমোজোমের মাঝের অংশ সেন্ট্রোমিয়ার। তাহলে যদি শেষ প্রান্তের অংশ তাকে টেলো বলা হয়, মধ্যস্থি অংশ নাম টেলো। তাহলে যদি সেন্ট্রো হয় তাহলে এটা হলো টেল। ওকে, আচ্ছা, এটা কাইনেটোকোর টিউবিউলিন প্রোটিন দিয়ে তৈরি, আর এখানে আমরা কথা বলেছি টিউবিউলিন প্রোটিন দিয়ে ডাক্তার তৈরি হচ্ছে। এবার এর মধ্যে ছোট ছোট অংশ দেখা যায়, তাই না? থ্রেড লাইক স্ট্রাকচার দেখা যায় এবং সেই থ্রেড লাইক স্ট্রাকচারটা আমরা নাম কি, এবং এটা কন্টিনিউ, অবভিয়াসলি কন্টিনিউ। হ্যাঁ, আর এখানে দেখালাম এরকম কিছু জায়গাটা দেখালাম এইভাবে দেখালাম। ওকে, সঙ্গে আরেকটা ছোট ছোট অংশ আমরা দেখাচ্ছি, এটা ক্রোমোনিমা। ক্রোমোনিমা এই যে ছোট ছোট অংশগুলো এগুলোকে ক্রোমোনিমা বলা হয়। অ্যাকচুয়ালি ডিএনএ, এটা ক্রোমাটিন ফাইবার ছিল নিউক্লিয়াসে, সেটাই এখন হয়ে গেছে ক্রোমোনিমা। প্যাকেজিং হয়ে হিস্টোন, নন হিস্টোন এবং আরএনএ, হিস্টোন বক্স, নন হিস্টোন প্রোটিন এবং আরএনএ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো নিয়ে তৈরি করেছে ক্রোমোনিমা। আচ্ছা, এই ক্রোমোনিমার মধ্যে এরকম স্ট্রাকচারগুলোকে বলা হয় ক্রোমোমিয়া। ক্রোমোমিয়া, ওকে, এই যে পুঁতিগত স্ট্রাকচার, এটা গোটাটা যদি আঁকতে হবে হিসাব মতো, এই স্ট্রাকচারগুলোকে গোলগোল স্ট্রাকচারগুলো বলা হয় ক্রোমোমিয়া। এগুলো অ্যাকচুয়ালি নিউক্লিওজোম। আমরা একটু করে ডিএনএ প্যাকেজিংটা দেখাচ্ছি, দেখবো এগুলোকে অ্যাকচুয়ালি নিউক্লিওজোম বলা হয়। ওকে, আচ্ছা, ক্রোমোজোমের দুটো ছবি দেখতে আমরা অভ্যস্ত। একটা ছবি
এইভাবে এগুলো সমান হবে, এটা সমান, এটা সমান, মানে ত্রুটি মার্জনীয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এই যে সূত্রগুলো দেখছি, এটা এটা আর এখানে তো বিষয় হলো এটা ক্রোমোজোমের কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা হলো প্রোফেজ, এটা হলো প্রোফেজ, এটা হলো মেটাফেজ। প্রোফেজ বলতে ক্রোমোজোম এটা, মেটাফেজ বলতে ক্রোমোজোম। ওকে, তাহলে কনফিউজ হওয়ার কোনো ব্যাপার নেই, এটা প্রোফেজের ক্রোমোজোম, এটা মেটাফেজের ক্রোমোজোম। আচ্ছা, ক্রোমাটিড, ক্রোমাটিড এখানে ক্রোমাটিড দেখা যায় না, ক্রোমাটিড এখানে আছে। এই দুটোকে ক্রোমাটিড বলা হয় যখন সেন্ট্রোমিয়ার মধ্যে বাকি অংশটা ডিভাইড করে যাচ্ছে, তখন দুটো ক্রোমাটিড, চারটে নয়, এদিকে দুটো ওদিকে দুটো না, কারণ এটা গোটাটা একটা, এই জিনিসটা গোটাটা গোটাটা একটা, তাহলে কি হবে, এটা গোটাটা একটা, যেমন আমরা ছোট মতো জিনিসটা টেনে নিয়ে চলে গেছি একটা, তাহলে এই দুটো ক্রোমাটিড, তাহলে এই দুটো আর্ম বা পি এবং কিউ নামে পরিচিত, ছোট এবং বড় বড় ক্ষেত্রে। তাহলে যখন প্রোফেজ দশায় আছে, তখন এই ক্রোমোজোমের ক্ষেত্রে এই অংশগুলোকে অ্যাকচুয়ালি ক্রোমাটিড বলা উচিত নয় বা ক্রোমাটিড নয়, এগুলোকে আর্ম বলা হয়, মানে না। ওকে, তারা যখন ডিভাইড করে এইভাবে, তখন সেটা ক্রোমাটিডের দুটো দুটো ক্রোমাটিড, ঠিক আছে, মানে এই দুটো শুধু দুটো বাদ করা আছে। আর আমরা তো আগেই আলোচনা করেছি যে কেন ক্রোমোজোমে কনভার্ট হয়েছে, তার একটা মেজর কারণ ছিল যাতে সমানভাবে ভাগ করতে পারে, সমানভাবে ভাগ করার ছোট স্ট্রাকচার তৈরি করা, কনডেন্সড হওয়া এবং সমান ভাগ ভাগ করার মতো সুযোগ এখানেই রয়েছে। ঠিক আছে, আর প্রোফেস তার আগে প্রিপারেশন কথা বলতে পারো, ঠিক আছে, এইগুলো ব্যাপার। এবার এছাড়া একটা ক্রোমোজোমের ক্ষেত্রে আলোচনা করার বিষয় রয়েছে, সব বলে দিচ্ছি আগে, সেটা হলো এই যে সেকেন্ডারি কনস্টিটিউশন, একটা হিপ থাকতে পারে, তার মধ্যে যে কোনো একটাতে থাকে এন ও আর রিজিয়ন, এন ও আর, নিউক্লিয়ার অর্গানাইজিং রিজিয়ন। আমরা আগের দিন দেখাচ্ছিলাম কিভাবে ক্রোমাটিড, মানে ক্রোমাটিন ফাইবার কিভাবে কয়েকটা মিলে নিউক্লিওলাস তৈরি করে। আর আমরা বলেছিলাম যারা নিউক্লিওলাস তৈরি করে সেই সমস্ত মানে মানে ক্রোমাটিন ফাইবারই যখন ক্রোমোজোমে কনভার্ট হয়, তাদের ক্ষেত্রে একমাত্র এনওআর আছে, বাকিদের আছে না। তাহলে যেহেতু আমরা আদর্শ ক্রোমোজোম দেখছি, সেই জন্য আমরা এনওআর কে এঁকে দিয়েছি। তাহলে এটা থেকে যখন টেলোফেজে যখন ডিপ্যাকেজিং হয়, মানে প্রোফেজে তো প্যাকেজিং হয়, মানে নিউক্লিয়াস থেকে যে ক্রোমাটিন ফাইবার সেটা পাঠিয়ে খেয়ে এটা হিস্টোন প্রোটিন এর সঙ্গে পাঠিয়ে খেয়ে ক্রোমোজোম। আর টেলোফেজে ঠিক উল্টোটা হয়, ডি স্পাইরালাইজেশন। ঠিক আছে, তাহলে প্রোফেজে হয় স্পাইরালাইজেশন আর টেলোফেজে হয় ডি স্পাইরালাইজেশন, মানে ক্রোমোজোম যখন খুলে দিয়ে আবার ক্রোমাটিন ফাইবারে কনভার্ট হয়ে যায়, তখন এটা থেকে আবারও নিউক্লিওলাস তৈরি করতে হয়, মানে এই ক্রোমোজোমটা নিউক্লিওলাস তৈরি করতে ভূমিকা পালন করে। ওকে, এই হয়ে গেল। আর যেটা রইলো সেটা হলো টেলোমিয়ার রিজিয়ন, খুব স্পেশাল একটা পার্ট আর কি ক্রোমোজোমের ক্ষেত্রে, টেলোমিয়ার রিজিয়ন। কেন? কারণ টেলোমিয়ার রিজিয়ন একটা ক্রোমোজোমের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পোলারিটি নিয়ে আসে। জি সি রিচ বেস পেয়ার রয়েছে এখানে, আর সেই জন্য রিপিটিভ সিকোয়েন্স রয়েছে, এবং সেই জন্য টেলোমিয়ার রিজিয়নের একটা নির্দিষ্ট পোলারিটি আছে। আর সেই কারণের জন্য একটা ক্রোমোজোম আর একটা ক্রোমোজোমের কাছাকাছি এলেও কিন্তু দূরে পালিয়ে যায়, মানে কখনোই জুড়ে যায়, জুড়ে যায় না। কারণ এটা ধরো 7 নম্বর ক্রোমোজোম, এটা ধরো 17 নম্বর ক্রোমোজোম, 17, এটা 7, এটা 17, এরা যদি পরস্পর জুড়ে যায়, 7 17 হয়ে গেল, কোনো মানে নেই, এটা মিউটেশন, এটা মিউটেশন, ক্রোমোজোমাল মিউটেশন। এটা না 7 না 17, তাহলে এটা তুমি যদি ভাবো যে 7 আর 17 ঠিক আছে, কি আছে এগুলো দুজনে এক হয়ে গেছে, তোরা এরা সব এক্সপ্রেশন করে দিলে, না তা হবে না, বোঝা গেল? কারণ হোমোলোগাস ক্রোমোজোমের ব্যাপার স্যাপার আছে। তো বিষয়টা হলো যে এরা যেন পরস্পর জুড়ে না যায়, সেজন্য রয়েছে টেলোমিয়ার রিজিয়ন এবং তার পোলারিটি। যদি কোনো কারণে ভেঙে যায়, যদি কোনো কারণে ভেঙে যায়, কি করে ভাবতে পারে? একটা হতে পারে ক্রসিং ওভারের সময়, ডিউরিং ক্রসিং ওভার যখন সাইন্যাপসিস হয়ে রিকম্বিনেজ, যখন রিকম্বিনেশন করায়, সেই পার্টের এক্সচেঞ্জে ত্রুটি হতে পারে কোনো কারণ ছাড়া। কোনো কারণ ছাড়া মানে হলো ওই সেই সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স তৈরি করে, সেই কমপ্লেক্স যদি এদের মাঝে, এটা তো ক্রসিং ওভার, পার্টের এক্সচেঞ্জ ক্রসিং ওভার, তাহলে এখানের মাঝে যে কমপ্লেক্স, সেই কমপ্লেক্স যদি ফাঁকি মারে, যে একটা ধরো এক্সচেঞ্জের জন্য এ ওকে দিয়ে দিয়েছে কিন্তু ও ওকে দেয়নি, হয়তো ও খুলে দিয়েছে, ও খুলে দিয়েছে, ওটাকে জুটলো, ওটা জুটলো না, খালি গেল। হ্যাঁ, এই সমস্ত দুর্ঘটনায় হতে পারে যে পোলারিটি নষ্ট হয়ে যেতে পারে, পোলারিটি নষ্ট হয়ে যেতে পারে। তার মানে দাঁড়াবে এরকম
কি হবে? তার মানে দাঁড়াবে এরকম, ধরো এটা একটা ক্রোমোজোম, আর এই ক্রোমোজোমটার এই পার্টটা ভেঙেছে, মানে পোলারিটি নষ্ট হয়ে গেল। এই ক্রোমোজোমটাকে কিন্তু এখন অন্য যে কোনো ক্রোমোজোমের সঙ্গে লেগে দেবে, কারণ পোলারিটি নষ্ট হয়ে গেছে। ভেঙে যাওয়ার অর্থ হলো পোলারিটি নষ্ট হয়ে যাওয়া। সে কিন্তু যেখানে ইচ্ছাকে জড়িয়ে দেবে। বোঝা গেল? তাহলে টেলোমিয়ার রিজন এই কারণের জন্য ভীষণ স্পেশাল একটা ক্রোমোজোমের, কারণ সে অন্য ক্রোমোজোমের সঙ্গে নিজেকে জুড়তে দেয়। বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি কমতে থাকে, এবং একটা টাইম পর আমরা মারা যাই। এই মারা যাওয়ার পিছনে এই টেলোমিয়ার রিজনের ভূমিকা রয়েছে। কি বলে? সেটা হলো একটা সেল 50 বার, একটা সেল 50 বার ঠিকঠাক ডিভিশন করতে পারে, যাকে এইক্লিক লিমিট বলা হয়। এটা কিন্তু আমরা এমন নয় যে বাড়তি করছি, এটা আমরা কোনো না কোনো জায়গায় গিয়ে সব পেয়ে যাবো। যেমন এইক্লিক লিমিট ক্যান্সারে গিয়ে পেয়ে যাবো, যেমন ক্রোমোজোমের ব্যাপারটা জেনেটিক্স থেকে পেয়ে যাবো, ডিএনএ প্যাকেজিং জেনেটিক্স থেকে পেয়ে যাবো। আমরা সেই সময় এগুলোকে স্কিপ করবো, টাইম নষ্ট করছি না, আমরা সেই সময় জায়গাগুলোকে স্কিপ করবো, বাদ দেবো। ঠিক আছে? তাহলে আমাদের সময়টা বেঁচে যাবে। এখন সেল ডিভিশন যেহেতু করছি, আমাদের এই কনসেপ্টগুলো নিয়ে নেওয়া ভালো। এইক্লিক লিমিট কি? সেটা হলো একটা সেল, হিউম্যান বিংস এর ক্ষেত্রে একটা সেল ঠিকঠাক ভাবে 50 বার ডিভিশন করতে পারে, মানে সেলের জাস্ট ডুপ্লিকেট করতে পারে, মাইটোসিস ডিভিশনের কথা বলছি। এর পরে না, সেল ডিভিশনে না ল্যাগিং আসতে শুরু হয়, মানে হয়তো দুটো মাইক্রোনে কম হলো, হ্যাঁ, দুটো জিন কমে গেল, এইসব ঘটনা ঘটতে থাকে। মানে 50 বারের পর সেলগুলো কিন্তু ওই তাদের ঠিকঠাক ক্যারেক্টার দিতে পারে না, আর সেই জন্য বয়সকালীন ব্যাপারে অনেক সমস্যা আছে। এই দেখতে পাচ্ছি না, এই শুনতে পাচ্ছি না, এই হজম হচ্ছে না, এই হচ্ছে না, ওই হচ্ছে না, অভিযোগ লেগেই থাকে। কেন থাকে? তার কারণ প্রতিবার সেল ডিভিশনে ক্রোমোজোমের একটু করে অংশ কমতে থাকে, টেলোমিয়ারের একটু করে অংশ কমতে থাকে, কমতে থাকে, আস্তে আস্তে ক্রোমোজোম ছোট হতে থাকে। ঠিক আছে? আর এই কারণের জন্যই আমাদের মৃত্যু হয়, মানে অমর হয়ে যায়। এই কারণের জন্য আমাদের মৃত্যু হয়, কারণ ক্রোমোজোম ছোট হয়ে যাওয়ার অর্থ হলো অনেক জিন কমে যাওয়া আস্তে আস্তে। আর অনেক জিন কমে যাওয়ার অর্থ হলো আমাদের বডির যে সমস্ত ক্যারেক্টার এক্সপ্রেস করে, সেই ক্যারেক্টারগুলো সব এক্সপ্রেস করছে না, এক্সপ্রেশন অসুবিধা হচ্ছে। আর সেই কারণের জন্য একটা পর বিভিন্ন জিনিসের আহ, মানে অভাবজনিত কারণে আমাদের মৃত্যু হয়। বুঝা গেল? তাহলে আমাদের মৃত্যুর পিছনে ক্রোমোজোমের এই বিষয়টার ভূমিকা আছে। একটা সাপের ক্ষেত্রে তার লেজ যদি ছোট হয়ে যায় না, আমরা সেই সাপকে দেখে বলতে পারি এই সাপের অনেক বয়স হয়েছে, এবার মারা যাবে সাপটা। তো ঠিক ক্রোমোজোমের এরকম হয় আর কি। ক্রোমোজোম প্রথম যখন শুরু করেছিল 50 বার পর্যন্ত, প্লাস মাইনাস 50 বার পর্যন্ত যখন ডিভিশন করিয়েছে, তখন ক্রোমোজোমের সাইজের কোনো পরিবর্তন হয় না। তারপরে পরে না ক্রোমোজোমের সাইজের পরিবর্তন হয়েছে, আস্তে আস্তে পরিবর্তন হতে পারে নেই, কমেছে। আস্তে আস্তে যত দিন যাচ্ছে, যতবার সেল ডিভিশন করেছে কমেছে। আর কমে যাওয়ার জন্য অনেক দিন বেরিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে বলতে পারো, হারিয়ে গেছে বলতে পারো। ঠিক আছে? আর সেই কারণের জন্য ক্রোমোজোম ছোট হয়ে যায়, আর সেটা আমাদের মৃত্যুর একটি কারণ। ওকে, এবার বিষয় হলো যে হেইটলিক লিমিটটা হলো ওই 50 বারের ব্যাপারটা, ওটা হেইটলিক লিমিট, যতবার ঠিকঠাক ডিভিশন করতে পারে সেটাকে হেইটলিক লিমিট বলা হয়। এবার এখানে পজিশন অফ সেন্ট্রোমিয়ার, হ্যাঁ, পজিশন অফ সেন্ট্রোমিয়ারে এখানে আমরা চারটে ভাগ পাই, সবাই জানে সেটা। মেটাসেন্ট্রিক, মানে একদম ক্রোমোজোমের যে দুটো আর্ম রয়েছে তার একদম মাঝে যদি সেন্ট্রোমিয়ার থাকে, তখন তাকে মেটাসেন্ট্রিক বলা হয়। মেটা মানে মাঝখানে, আর সাব মানে মাঝের কাছাকাছি। এটা আমাদের দেখো নিউক্লিয়াস ছিল, মানে আগের চ্যাপ্টারে নিউক্লিয়াস ছিল। মানে মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, মাঝের কাছাকাছি, অ্যাক্রো হলো শেষের কাছাকাছি, আর টেলো হলো শেষ প্রান্ত। ওকে, তাহলে মেটাসেন্ট্রিক, সাব মেটা, অ্যাক্রো, টেলো, এগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, সেল চ্যাপ্টারে রয়েছে। আর হলো নাম্বার অফ সেন্ট্রোমিয়ার, এগুলো পজিশন অফ সেন্ট্রোমিয়ার, আর এখানে নাম্বার অফ সেন্ট্রোমিয়ার। আর সেক্ষেত্রে রয়েছে অ্যাসেন্ট্রিক, অ্যাসেন্ট্রিক রয়েছে, মোনোসেন্ট্রিক, তারপর রয়েছে ডাইসেন্ট্রিক, আর রয়েছে পলিসেন্ট্রিক। তাহলে অ্যাসেন্ট্রিক, দেখো এটা তো নরমাল, যেটা আঁকা আছে। মোনোসেন্ট্রিক, এটা আঁকা আছে, একটা সেন্ট্রোমিয়ার আছে। এখন কোন ক্রোমোজোমের ক্ষেত্রে যদি সেন্ট্রোমিয়ার না থাকে, তখন তাকে অ্যাসেন্ট্রিক বলা হয়, মানে অ্যাবসেন্ট। তাহলে যদি কোন ক্ষেত্রে সেন্ট্রোমিয়ার না থাকে, তখন তাকে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম বলা হচ্ছে। তাহলে মূলত ঠিক আছে, মানে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম কেন হতে পারে বা ডাইপলি কেন হতে পারে?
এর উত্তর এখানে রয়েছে। ধরো এটা একটা ক্রোমোজোম, ধরো 9 নম্বর ক্রোমোজোম, এটা 9 নম্বর, আর এটা ধরো ধরো ওই 16 নম্বর ক্রোমোজোম। দুটো এক আছে না ইচ্ছা করে এটা বোঝানোর জন্য যে না। এবার দেখা গেল এই ক্রোমোজোম কোনো কারণে ভেঙে গেছে। ভেঙে যাওয়ার একটা কারণ আমরা ক্রসিং ওভার বলেছিলাম, দেখ আরেকটা কারণ কিন্তু আমাদের জন্য, আর সেটা হলো মিউটাজেন বা কার্সিনোজেন। সেটা হতে পারে কেমিক্যাল, হতে পারে ফিজিক্যাল, বিভিন্ন রকমের কার্সিনোজেন আছে। এখন রং বেরঙের খাবার থেকে আরম্ভ করে ইউভি রে যত আছে আর কি, আমরা ক্যান্সার পড়াশোনা করবো, সেই সমস্ত মিউটাজেনের কারণে সাপোজ ভেঙে গেছে। এবার দেখা গেল এই যে অংশটা ভেঙে গেছে, তাহলে দুটো পার্টি কিন্তু তার ওই এন্ডে পোলারিটি হারিয়ে ফেলেছে, পোলারিটি হারিয়ে ফেলেছে। একটা হতে পারে যে এই এই যে ক্রোমোজোমটা রয়েছে, এই ক্রোমোজোমটা আমরা কারোর সঙ্গে ব্যাখ্যা করতে পারি, নাও করতে পারি। আমরা বললাম যে এই ক্রোমোজোমটা এর সঙ্গে বাইন্ড করে যাবে, তাহলে আমরা নাইট্রোজেনের সঙ্গে ধরো এটাকে পাঠালাম, এখানে এই সেন্টিমিটার, এটা এখানে আছে সেন্টিমিটার, আর তার সঙ্গে ধরো এই এইটা বসলাম, তাহলে দেখো এটা হয়ে গেল, এটা হয়ে গেল ডাইসেন্ট্রিক, আর এটা হয়ে গেল অ্যাসেন্ট্রিক। অ্যাসেন্ট্রিক ক্রোমোজোমের ভবিষ্যৎ কি? অন্ধকার। ঠিক আছে, এই যে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম হলো না, এটা অ্যাসেন্ট্রিক, এই অ্যাসেন্ট্রিক ক্রোমোজোমটার ভবিষ্যৎ কি? অন্ধকার। কারণ এই ক্রোমোজোমটা এই পার্টটা হারিয়ে যাবে। কেন? কারণ সেন্টিমিটার নেই, ধরবে কে? ধরার লোকটাই তো নেই। কাইনেটোকোর বলে যে প্রোটিন ছিল, সেই প্রোটিনটা ছিল ধরার জন্য, তাহলে সেই ধরার লোকটা চলে গেছে, আর সেই জন্য অবভিয়াসলি এখানে উপায় নেই, এক্ষেত্রে এই ক্রোমোজোমটা কিন্তু হারিয়ে যাবে। জিন মিউটেশন এবং ক্রোমোজোমাল মিউটেশন দুটোর মধ্যে বিস্তর ফারাক আছে। জিন মিউটেশনে একটা জিনের মিউটেশন হয়, আর যখন ক্রোমোজোমের মিউটেশন হয় তখন অনেক জিনের মিউটেশন হয়ে গেল, তাই না? ক্রোমোজোমের পার্ট বাদ চলে যাচ্ছে। একটা ক্রোমোজোমে অনেক জিন আছে। আমাদের বডিতে যদি 35 থেকে 40,000 জিন থাকে, বোঝা বাংলায় তুমি 23 দিয়ে ভাগ করে দাও, 35 থেকে 40,000 23 দিয়ে ভাগ করে দাও, তাহলে একটা ক্রোমোজোমে প্রায় 1400-1500 করে জিন আছে গড়ে। একটা ক্রোমোজোমের একটা পার্ট হারিয়ে যাওয়ার অর্থ বোঝো যে সেখানে প্রচুর জিন বাদ চলে যাওয়া। আর সেজন্য ক্রোমোজোমাল অ্যাবারেশন যদি হয়, ক্রোমোজোমাল মিউটেশন যদি হয়, তাহলে সেক্ষেত্রে আর রোগ হয় না, সিনড্রোম হয়। সিনড্রোম, অনেক ক্যারেক্টার প্রকাশ পায়, তখন সিনড্রোম হয়। বুঝা গেল? রোগ আর সিনড্রোমের মধ্যে পার্থক্যটা আমরা বুঝি। তাহলে তাহলে এখানে ব্যাপারটা হলো যে আমরা বুঝলাম অ্যাসেন্ট্রিক কেন হয়, কিভাবে হয়, ডাইসেন্ট্রিক কিভাবে হয়, পলিসেন্ট্রিক কিভাবে হয়। এরপরেও যখন মিউটেশন হয়, আরো ক্রোমোজোম যখন একসঙ্গে সাথ দেয়, তখন সেটা পলি হতে পারে। হ্যাঁ, তো এগুলো ঠিক আছে, এগুলো আমরা যখন মিউটেশন পড়াবো তখন এগুলো নিয়ে আলোচনা হবে আরো। হ্যাঁ, আর অবশ্যই যখন ডাইসেন্ট্রিক বা পলিসেন্ট্রিক হয় তখন সমস্যা আছে, কারণ বেমতন্তুকে একাধিক জায়গায় ধরতে হবে, তো টানাটানিতে সমস্যা আসবে। ঠিক আছে, তো একটা মনোসেন্ট্রিক ক্রোমোজোম নর্মাল, আর এগুলো তো অবভিয়াসলি অ্যাবনর্মাল আর কি ক্রোমোজোম, সেই অর্থে অ্যাভারেশন। হ্যাঁ, তো যাই হোক, এই ব্যাপারগুলো রয়েছে। এই মোটামুটি একটা ক্রোমোজোমের ক্ষেত্রে বিষয়। ঠিক আছে, এবার আমরা আরেকবার একটু ছোট করে দেখে নেবো, সেটা হলো ক্রোমোজোম তৈরি হয় কিভাবে। ঠিক আছে, মানে ডিএনএ প্যাকেজিং। ওকে, প্রোফেজে দেখো, এইটা পড়াচ্ছি মানে প্রোফেজে যখন স্পাইরালাইজেশনের কথা লিখবো, তখন আমার একটা সিঙ্গেল লাইনও খরচা করতে হবে না। স্পাইরালাইজেশন মানে বুঝে যাবো। ডিএনএ প্যাকেজিং মানে হলো স্পাইরালাইজেশন। যখন একটা সেল সাইকেলের ক্ষেত্রে, যখন আমরা G1S G2M এই চারটে ফেজ নিয়ে কথা বলি, তখন G2 শেষে গিয়ে আমরা এম ফেজ পাই, আর এম ফেজের শুরুতে পাই আমরা প্রোফেজ। তাহলে প্রথম দশা, এই যে প্রোফেজ দশাটি রয়েছে, এই প্রোফেজ দশায় কি হয়, নিউক্লিয়াসের ক্ষেত্রে যে ক্রোমাটিন ফাইবার, সেই ক্রোমাটিন ফাইবার ক্রোমোজোমে কনভার্ট হয়। ক্রোমাটিন ফাইবারকে যদি আমরা ডিএনএ ধরে নিই, তাহলে ডিএনএ থেকে ক্রোমোজোম হয়। তো হয় কিভাবে, সেটাই পড়ানো হয় ডিএনএ প্যাকেজিং এ। ওকে, দেখো, সাপোজ এটা একটা ডিএনএ, ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ, এবং ডিএনএটাকে ভুল আঁকা আছে। এটা ডিএনএ ঠিক ছবি নয়, এটা ভুল ছবি। যখন আমরা ডিএনএ পড়াবো তখন আমরা ঠিক ছবিটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমরা একবার জাস্ট আলোচনার সুবিধার্থে এটাকে ডবল স্ট্যান্ডার্ড ধরে নিলাম, এটাকে মিলিয়ে ডবল স্ট্যান্ডার্ড ধরে নিলাম, নাহলে আঁকতে অনেক অসুবিধা হবে। ওকে, প্রোফেজ দশায় কি হয়,
এই যে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ রয়েছে, এই ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএটি হিস্টোন প্রোটিনের সঙ্গে পাক খায়। নিউক্লিক অ্যাসিড অ্যাসিড, তাহলে ডিএনএ একটি অ্যাসিড, মানে অ্যাসিডিক নেচার রয়েছে আর কি বলতে চাইছি, পিএইচ লেভেল সাথে নিচে আছে। আর হিস্টোন একটি বেসিক প্রোটিন, মানে ভালো যায় আর কি, ভালো ধরে, ভালো ম্যাচ করে। তো এইটা নাই বলে, মানে হিস্টোন প্রোটিন অ্যাবসেন্ট বলে প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে ক্রোমোজোম তৈরি হয় না। ব্যাকটেরিয়ারা ক্রোমোজোম তৈরি করতে পারে না, এর একটি কারণ, সেটা হলো তাদের হিস্টোন প্রোটিন অ্যাবসেন্ট আছে। তাহলে এটা যদি আমরা হিস্টোন প্রোটিন ধরে নিই, হিস্টোন প্রোটিনের এগুলো সাব ইউনিট আর কি, হ্যাঁ, এটা হিস্টোন প্রোটিন। টোটাল 8টা সাব ইউনিট থাকে, H2A, H2B, H2A, H2B, H3, H4, ঠিক আছে? তার মানে H2A, H2B, H3 আর H4, এর প্রত্যেকটারই দুটো করে সাব ইউনিট থাকে। আর সেই জন্য একে বলা হয় হিস্টোন অক্টামার। হিস্টোন অক্টামার, অবভিয়াসলি হিস্টোন অক্টামার, ঠিক আছে? 8টা আছে, মানে H2A দুটো আছে, এগুলো আছে, মানে ওইদিকে আছে দেখতে পাচ্ছি না, হ্যাঁ। তাহলে প্রত্যেকটা দুটো করে আছে, H2A দুটো, H2B দুটো, H3 একটা, H3 দুটো এবং H4 দুটো, 8টা আছে অক্টামার। তো ডিএনএ প্রথম অক্টামারের সঙ্গে পাক খায়। ওকে, তার মানে এইদিকে আমরা ডিএনএ কে এইভাবে ঢোকালাম, দিয়ে এইভাবে পাক খায়ে আমরা এইভাবে বের করে আনলাম। ওকে, এই যে টোটাল অক্টামারে যতটা ডিএনএ পাক খেলো, এটার টোটাল লেন্থটা হলো 146 বেস পেয়ার ডিএনএ, 1/3/4। তার মানে দাঁড়ালো, যদি এটা গোটাটা আমরা গোল ধরি, এক ধরি, তাহলে এইখান দিয়ে যদি ধরো 4টে ভাগে ভাগ করলাম, তাহলে এখান থেকে যখন ঢুকছে, এখান থেকে ঢুকে গোটাটা এক রাউন্ড মেরেছে, এক হলো, এবার 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ বেরিয়ে গেল। একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে বেরিয়ে গেল, যেদিকে ঢুকেছিল ডিএনএটা তার সঙ্গে একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে বেরিয়ে গেল। এটাকে টোটাল ওই 1/3/4 বলা হচ্ছে। ডিএনএ নিজে একটা কয়েলিং স্ট্রাকচার, সে আবার আরেকজনের সঙ্গে কয়েল করছে। তাহলে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো একটা হুক দরকার আছে, যারা এই ঢোকা এবং বেরোনোর রাস্তাটাকে আটকে রাখবে। আর এটা হলো H1 হিস্টোন প্রোটিন। দেখো এখানে H1 বাদ দিয়ে শুরু হয়ে গেছিল, H2 থেকে শুরু হয়ে গেছিল, তাহলে এখানে H1 হিস্টোন প্রোটিন রয়েছে, যারা এই অংশটাকে, মানে ওই ঢোকা এবং বেরোনোর পার্টটাকে আটকে রাখে, যেন খুলে না যায়, যেন হিস্টোন প্রোটিনের সঙ্গে বিষয়টি খুলে না যায়। এবার দেখো, তোমাকে এখানে এরকম করে বোঝানো হলো তাই, কিন্তু তোমাকে এক্স্যাক্টলি এইভাবে ভাবতে, এখানে আঁকা আছে না, আমি তো 1/3/4 বার পাক মারাতে এটা বোঝালাম, কিন্তু তোমাকে তো গোল মতো স্ট্রাকচার, তাকে পাক খেয়েছে, তাহলে এইভাবে, তাহলে এইখান থেকে আরম্ভ করে এরকম স্পাইরালে এসে এক রাউন্ড হলো, আর একবার ওই রকম গিয়ে এখানে বেরিয়ে চলো, এইভাবে পাক খেয়েছে। এবার বলা হচ্ছে 146 বেস পেয়ারকে কেন উল্লেখ করা হচ্ছে, তার কারণ হলো যে ধরো ডিএনএ কে আমরা মইয়ের মতো করে আনলাম, তাহলে এটা হলো বেস পেয়ার, ধরো এ আছে, এখানে টি আছে, এখানে জি আছে, এখানে সি আছে, সাপোজ এখানে সি থাকলে এখানে জি আছে, এখানে টি থাকলে এখানে এ আছে, এন্ড দ্যাটস চলছে কন্টিনিউ। তাহলে এটা একটা বেস পেয়ার, এটা একটা বেস পেয়ার, এটা একটা বেস পেয়ার, না বেস পেয়ার। তাহলে এর মধ্যে দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম জানি আমরা, তাহলে এর মধ্যে দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম। তার ডিস্টেন্সটা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে 3.4 অ্যাংস্ট্রম ইন্টু 145, মাঝের দূরত্বটা 46 হবে না? খুঁটির অঙ্ক, রেল লাইন, খুঁটি, ব্রিজ, মনে পড়ে মাধ্যমিক লেভেলে সেই অঙ্কগুলো? তো মাঝের দূরত্বটা তো আমার ম্যাপ গ্যাপ না, তাহলে এই একটা, দুটো, তিনটের মাঝে গ্যাপ আছে দুটো, তাহলে গ্যাপ গুলো আমার ডিস্টেন্স। তার মানে 146 বেস পেয়ার লেন্থের ডিএনএ এর অর্থ হলো 3.4 অ্যাংস্ট্রম ইন্টু 145, যেটা দাঁড়াবে সেটা হলো এই লেন্থের ডিএনএ কভার করেছে হিস্টোন প্রোটিনকে, একটা অক্টামারকে কভার করেছে। ওকে, এই স্ট্রাকচারটাকে বলা হবে এখন, আচ্ছা এটা এঁকে দিই, H1 কে এঁকে দিই, তাহলে এটা হলো H1। ওকে, H1 হিস্টোন প্রোটিন, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস বলে রাখি, H1 হিস্টোন প্রোটিন পাখিদের ক্ষেত্রে H5 অনেক সময় লাগে আর কি, জেন প্লাসের পরীক্ষায় লাগে H1, পাখিদের ক্ষেত্রে H5, ব্যাস এইটুকু, আর কিছু লাগবে না।
হ্যাঁ, গরুর ক্ষেত্রে কি, মোষের ক্ষেত্রে কি, এটা বিষয় না। পাখিদের ক্ষেত্রে H5, H1 এর জায়গায় H5 থাকে পাখিদের। হলো। এবার এবার এই যে 146 এর পাশাপাশি দেখো ডিএনএ যখন ঢুকছে, এখানটা দেখো ডিএনএ যখন ঢুকছে তখন H1 কে কভার করে ঢুকছে। তাহলে H1 এ যখন ঢুকছে তখন সেখানে 10 বেস পেয়ারের ডিএনএ রয়েছে H1 ঢোকার সময়। মানে এইটুকু বলছি, দেখো এখান থেকে এইটুকু, এটা 10 বেস পেয়ার। আবার বেরিয়ে আসার সময় এটা এটা আবারও 10 বেস পেয়ার। ঠিক আছে, ঢোকা এবং বেরোনো তো H1 কে কভার করেছে। আমরা লেন্থটা ক্যালকুলেট করছি। ওকে, এই যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে এটাকে বলা হয় নিউক্লিওজোম। আমরা একটু আগে যখন ক্রোমোজোমের স্ট্রাকচার আঁকলাম তখন যে পুতির দানার মতো অংশগুলো দেখালাম, যেগুলো বললাম যে এগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার, সেই ক্রোমোমিয়ার আদতে হলো নিউক্লিওসোম। নিউক্লিওসোম এই স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি ওখানে দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে? দেখো কেন দেখা যাচ্ছে তার উত্তরটা এখানে। সেটা হলো যে ধরো একটা ধরো 200 মিটারের সুতো, 200 মিটার লেন্থের একটা সুতো। এবার সেই সুতোটা আমরা পাক খায়ে খায়ে মোটা করব এবং সেটা আমরা ধরো 10 মিটার লেন্থে দান করাবো। তাহলে 20 ভাগের 1 ভাগ হলো। তার মানে সেটা দড়ি হবে না, সুতো হবে না, সেটা দড়ি অথবা রসা হবে। 20 ভাগে মানে 20 ভাগ ছোট করবো যখন, তখন সেটা অনেক মোটা হবে। তো বিষয় হলো ধরো এই 200 মিটারের সুতোটাকে প্রথমেই আমরা নির্দিষ্ট গ্যাপে গ্যাপে আমরা একটা করে গিট মেরে দিলাম, গোটা সুতোটা কমপ্লিট করলাম। 200 মিটারই আগে গিটটা মেরে নিলাম। এগুলো প্রোফেজে হয়, এগুলো প্রোফেজে হয় যেগুলো বলছি। তাহলে গোটা সুতোটাই আগে গিঁটটা মেরে নিলাম। এরপর কারণ এখানে কন্টিনিউয়াসলি মানে আঁকা হবে, তো অনেকের মানে ধারণা চলে আসে ব্যাপারটা। আর একটা দেখায় নিউক্লিওজোমকে, আবারও সেই হিস্টোনকটামার। তাহলে এখানে আবারও আগে যেমন হলো, এখান দিয়ে ঢুকলো, এখানটা টোটাল পাক মারলো, এখানটা পাক মেরে বেরিয়ে এলো। আমরা বলতে চাইছি 200 মিটারেরই গিঁট গুলো কমপ্লিট। মানে তুমি 200 মিটারে একটা নির্দিষ্ট গ্যাপে গ্যাপে গিট মেরেছো, 200 মিটারে গেল, এই জিনিসটা কন্টিনিউ হয়ে যাবে আগে। এর পরে কি হবে সেটা এর সঙ্গেই দেখানো হবে। কিন্তু কখনোই কেউ যেন ভেবে বসো না যে ওইটার সঙ্গে সঙ্গে একটুখানি অংশ ওটা হচ্ছে, একটুখানি অংশ এটা হচ্ছে, এরকম নয় কিন্তু। এটা কন্টিনিউয়াস প্রসেসকে দেখানো হচ্ছে একসঙ্গে। ক্লিয়ার? একবার ডিএনএ হিসাবটা করে নি। এখানে যেমন H1 লক ছিল, এখানেও H1 দিয়ে লক করা আছে। মাঝের যে এই যে ডিএনএ মাঝের যে লেন্থের ডিএনএটা রয়েছে H1 টু H1, হ্যাঁ, মানে H1 এর শেষ আর H1 এর শুরু, এটাকে বলা হয় লিঙ্কার ডিএনএ, যেটা হলো 34 বেস পেয়ার। এটাকে বলা হচ্ছে লিঙ্কার ডিএনএ। কোনটা? এটা, এই যে এইখান থেকে এতটা, এই অংশটা, এই অংশটাকে বলা হয় লিঙ্কার ডিএনএ। ওকে, তার মানে দাঁড়ালো একটা H1 থেকে পরবর্তী H1 শুরুর আগে পর্যন্ত কি টোটাল 200 বেস পেয়ারের ডিএনএ আছে। সেটা আমরা বলছি H1 টু H1, H1 এ ঢোকা থেকে H1 এ ঢোকার আগে পর্যন্ত 10, 146, 10, 34, 200। বোঝা গেল? এটা হলো নিউক্লিওজোম মডেল। এরপর গিট মারা কমপ্লিট হয়ে গেছে, তারপর কি হবে? তারপর এই গিট মারা সুতোটা এবার আরো পাক খেতে শুরু করবে। আর সেটা হবে এরকম, সাপোজ এরকম, মানে যেখানে এক একটা, এটাকে সোলেনয়েড মডেল বলা হয়। এটাকে বলা হবে সোলেনয়েড মডেল, সোলেনয়েড মডেল। ওকে, এই সোলেনয়েড মডেলে এক একটা সোলেনয়েডে টোটাল 6টা করে গিট থাকবে, মানে নিউক্লিওজোম থাকবে। হ্যাঁ, আর এই জন্য এখানে না বোঝার সুবিধার্থে আবার কেটে দিলাম, মানে এটা বোঝাতে চাইছি ওই 200 মিটারের আগে ওটা কমপ্লিট, ওইটার আবার এটা হচ্ছে। ঠিক আছে, তাহলে কেটে দিলাম, তারপরে আবার জুড়েও দিলাম। আচ্ছা, এই অংশগুলো ধরতে যেও না, হ্যাঁ,
কারণ আগের দিন সেই ম্যাগনেটিক বলের সেই একই বিষয়, মানে এটা তো এরকম করে পাক খাচ্ছে, এরকম করে পাক খাচ্ছে। সুতরাং তুমি যদি আবার এই অংশটা ভাবতে চাও যে আছে কিনা, তোমাকে থ্রু 2D দেখানো হচ্ছে, এই অংশ আমি দেবো না, তুমি ভেবে নেবে ওটা নাই। মানে গোল গোল বলগুলো পরপর এরকম করে রাউন্ড করে সাজাও, তাই তো হবে। একটা সুতোকে যদি আমি এইভাবে বলি যে একটার উপর একটাকে ওভারল্যাপ করতে দেবো না, তাহলে আমাকে কি করতে হবে? স্প্রিংই করতে হবে না? গোটাটা জুড়তে গেলে স্প্রিং এর মতোই নামিয়ে আনতে হবে। তো সেইভাবে ভাবো যে গোল 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 গুলো আছে। একটা পাকে ছটা, একটা পাকে ছটা নিউক্লিওজোম, মডেল হলো সোলেনয়েড। হলো, আরো মোটা হলো। মানে যখন ডিএনএ শুরু করলাম আমরা, এখানে যখন ডিএনএ শুরু করলাম, ডিএনএ দুটো স্ট্র্যান্ডের মাঝের যে দূরত্ব, এটা আমরা জানি 20 অ্যাংস্ট্রম। নিউক্লিওজোমে এসে মোটা হলো, এখানে এসে আরো মোটা হলো, এরপর আরো মোটা হবে। মানে এরপর কি হবে? সাপোজ এটাকে আমরা আর একটু মোটা করলাম, মানে কি হলো? এটা সোলেনয়েড হওয়ার পর যতটা থিকনেস এসেছিল, সেটা আবার আরো পাক খাচ্ছে। এবং এই পাক খাওয়ার সময় যারা অংশগ্রহণ করছে, তারা হলো, মানে এই মডেলটা অ্যাকচুয়ালি বলা হবে, এখান থেকেই বলি, এই মডেলটাকে বলা হবে সুপার সোলেনয়েড মডেল। সোলেনয়েডের সুপার সোলেনয়েড মডেল, অথবা এটাকে বলা হবে ডিএনএ স্ক্যাফোল্ডিং। ডিএনএ স্ক্যাফোল্ডিং কেন বলা হবে? অ্যাকচুয়ালি নন হিস্টোন প্রোটিনকে স্ক্যাফোল্ডিং প্রোটিন বলা হয়, নন হিস্টোন প্রোটিনকে স্ক্যাফোল্ডিং প্রোটিন বলা হয়। আর সেই জন্য এখানে ডিএনএ স্ক্যাফোল্ডিং কথাটি আছে। ওকে, তার মানে এই জায়গায় যারা যুক্ত হচ্ছে, এই জায়গায় যারা যুক্ত হচ্ছে, তারা হলো নন, আগেই হিস্টোন জুড়ে গেছে, নন হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন। আর জুড়ছে কে? আরএনএ, আর জুড়ছে ক্যালসিয়াম, আর জুড়ছে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, এই অংশটাই এরা জুড়লো, তার মানে থিকনেস আরো বাড়লো। ওকে, এরপর এরপর আর বেশি খাটাবো না। এরপর যেটা হলো সেটা হলো যে, ধরো ক্রোমোজোমটা ছিল, এই তো ক্রোমোজোমটা ছিল, এই দেখো এই জিনিসটাই অ্যাকচুয়ালি ক্রোমোজোমের ক্রোমোনিমা। এই প্যাকেজিং এর শেষ ফোল্ডিংটা যখন হচ্ছে, বা শেষ পাকটা যখন খাচ্ছে, বা শেষ থিকনেস যখন হচ্ছে, সেটাই হলো ক্রোমোজোমের অ্যাকচুয়ালি ক্রোমোনিমা। বোঝা গেল? এইভাবে ডিএনএ থেকে ক্রোমোজোম তৈরি হয়। এটাকে বলা হয় স্পাইরালাইজেশন, যেটা প্রোফেজে হয়। আমরা টার্মটা উল্লেখ করে ছেড়ে দেবো। টেলোফেজে গিয়ে বলবো আমরা ডি স্পাইরালাইজেশন। মানে হলো ঠিক উল্টো রাস্তায় হাঁটো, উল্টো রাস্তায় হেঁটে যাও, তাহলে এই ক্রোমোজোম খুলে খুলে আবার ডিএনএ হয়ে যাবে। তখন আবার নিউক্লিয় পর্দা চলে আসবে প্রোটেকশন দিতে। হিস্টোন প্রোটিন সাথে আছে বলে এর কোনো ভয় নাই, এ সেই অর্থে মানে বিন্দাস আছে আর কি, যাকে বলে নিউক্লিয়াস অ্যাক্টিভিটির হাত থেকে বেঁচে আছে। ওকে, দেখো এখানে একটা সুতো গেছি, তার মানে দাঁড়ালো সেম ছবি আমাকে এঁকে এখানে আর একটা সুতো ঢুকবে। বলছি এটা তো একটা সুতো হলো, তাহলে আর একটা সুতো আছে তো, মানে আরেকটা ক্রোমোনিমা আছে তো, তাহলে সেটা আরেকটা আছে, মানে আরেকবার এটা করে এসে এখানে ঢুকতে হবে। সেম জিনিস। এই সেম জিনিসটা কেন বলছি, কারণ তুমি ভেবে দেখো, সেল সাইকেল এস ফেজে 2C to 4C হয়েছে, অ্যামাউন্ট অফ ডিএনএ ডাবল হয়েছে, মানে রেপ্লিকেশন হয়েছে। রেপ্লিকেশনে তো ডিএনএ ডাবল হয়েছে, সেই ডবলটাই তো এখানে ঢুকবে। না হলে আমরা একটা 2C থেকে কি করে দুটো 2C পাবো, এটা তো বুঝতে হবে না আমাকে। তার ম্যাজিকটা তো এস ফেজেই হয়েছে, যে অ্যামাউন্ট অফ ডিএনএ ডাবল হয়েছে। তাহলে এখানে হিসাব মতো 2C ছিল না, হিসাব মতো 4C ছিল, তারপরে 2CD হয়েছে, 2C হয়েছে, এন হিসাবে এটা 2N। তার মানে এটা 2C ছিল না, এটা ছিল 4C, আর যেটাকে আমরা 2N বলছি, কিন্তু কন্টেন্টে হিসাব মতো ডবল ছিল এখানটায়। আর এই যে ডবল কন্টেন্ট দেখানো হচ্ছে এখানে, এটা কখন তৈরি হলো? আফটার এস ফেজ। প্রোফেজ তো প্রোফেজ তো এস ফেজের পরে আছে, মানে এস ফেজ, তারপরে G2 ফেজ, তারপরে প্রোফেজ, তাই তো এখানে।
G2, তারপরে এখানে মানে মাইটোটিক ফেজ, মাইটোটিক ফেজের প্রথমটা হলো প্রোফেজ, তাই তো? তাহলে এস ফেজে ডিএনএ ডাবল হয়েছে, আর সেই ডবলেরই এখানে কিন্তু ক্রোমোজোম তৈরি হচ্ছে এখানে, তো অবভিয়াসলি এটা থাকার কথা। তার মানে একটা ডিএনএ তন্তুকে যেমন ভাবে ঢুকিয়েছি, আরেকটা ডিএনএ তন্তুকে ঠিক সেমন ভাবে ঢোকালে অ্যাকচুয়ালি ক্রোমোজোম তৈরি হবে। হ্যাঁ, এটা হলো ডিএনএ প্যাকেজিং এর বিষয়। আবার বলছি, যখন সিনথেসিস ফেজে অ্যামাউন্ট অফ ডিএনএ ডাবল হয়েছিল, তাহলে অ্যামাউন্ট অফ ডিএনএ ডাবল হওয়া মানে হলো এই কন্টেন্টটা ডাবল, একটা কন্টেন্টকে নিয়ে এসে এখানে আমরা ভরে দিয়েছি, তাহলে সেই আরেক কপিকে নিয়ে এসে এইভাবে সেম ভাবে ভরবো, আর সেই জন্য দুটো সুতো এখানে আমরা এইভাবে ক্রোমোনিমা বলে চিনি। এই গোটা ঘটনার নাম হলো ডিএনএ স্পাইরালাইজেশন অথবা ডিএনএ প্যাকেজিং। তাতে এখানে নিউক্লিওজোম মডেল আছে, এখানে সোলেনয়েড মডেল আছে, আর এখানে সুপার সোলেনয়েড মডেল আছে। আস্তে আস্তে এর থিকনেস বেড়েছে 20 অ্যাংস্ট্রম থেকে 30 ন্যানোমিটার, 300 ন্যানোমিটার, 700 ন্যানোমিটারে গিয়ে হাজির হয়েছে যখন ক্রোমোজোম হয়েছে, নর্মাল ক্রোমোজোম। ওকে, এরপর আমরা চলে আসবো ডাইরেক্টলি সেল সাইকেলে। 146, যেটা এইখান থেকে এইটা পাক খাওয়ার দৈর্ঘ্যটা 146, এইখানে যখন ঢুকছে এটা হলো H1, তাহলে H1 এ ঢোকার দূরত্বটা তো কভার করেছে, তাহলে এইখান থেকে এটা হলো 10 বেস পেয়ার, যখন বেরিয়ে আসছে তখন এখান থেকে এটা 10 বেস পেয়ার, তাহলে 10, 146, 10, আর এটা হলো 34 লিঙ্কার ডিএনএ, টোটাল 200। সেই জন্য আমরা বললাম একটা H1 এ ঢোকা থেকে শুরু করে পরের H1 এ ঢোকার আগে পর্যন্ত টোটাল 200 বেস পেয়ারের ডিএনএ আছে, H1 টু H1। এটা এই অ্যাঙ্গেলটা 45, এটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা মোটামুটি 45, আর সেটা ওইভাবে বুঝতে পারবে না, এই যে আমি গোল করে দেখাই তাহলে বুঝতে পারবে 1.3/4 মানে তো তাই হওয়া উচিত। হ্যাঁ, কেন 1.3/4 মানে তো তাই হয়। এখান থেকে যদি আমি ঢুকি, যদি এখান থেকে গোটাটা একবার পাক মারি, তাহলে একবার পাক মারা হলো, আর একবার, দুবার, তিনবার, তাহলে 4/3 এখানে কমপ্লিট হলো, এদিক দিয়ে বেরিয়ে এলো। তাহলে আচ্ছা সরি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, সরি 45 না, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে সেই অর্থে। হ্যাঁ, 360 তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, তার মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ও বেরিয়ে আসছে, ঠিক আছে? এবং এখানে সরি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেরিয়ে আসছে, মানে এইখানে H1 রয়েছে, বিষয় সবই একই, মানে অ্যাঙ্গেলটা বলতে ভুল হয়েছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেরিয়ে আসছে, ঠিক আছে? মানে হিসাব মতো যেদিকে ঢুকেছে সেই দিক মুখ করেই বেরিয়ে আসছে, তারপরেই ওর লকিংটা হয়েছে। ক্লিয়ার? এরপর চলে আসবো আমরা সেল সাইকেলে, ঠিক আছে? সেল সাইকেল দেখো, দেখো এরপর যেটা আমাদের পড়তে হবে সেটা হলো সেল সাইকেল, ঠিক আছে? চলো সেল সাইকেলের ক্ষেত্রে বিষয়টা একবার আমরা শুনে নিই ভালো করে। সেটা হলো এই যে আমরা যখন মাইটোসিস, 3 রকমের সেল ডিভিশন আছে, মাইটোসিস, মাইটোসিস, মিওসিস। সেল সাইকেল বিষয়টি শুধুমাত্র মাইটোসিসের ক্ষেত্রে প্রযোজ্য। অ্যামাইটোসিস বা মিওসিস, গোলটা ফোকাস করলাম না, গোলটা ভালো গোল হয়নি, ঠিক আছে? অ্যামাইটোসিস বা মিওসিসের ক্ষেত্রে সেল সাইকেলের কোনো গল্প নাই, সেল সাইকেলের গল্প শুধুমাত্র মাইটোসিসের জন্য, ঠিক আছে? মানে একটা টুয়েন সেল থেকে যখন দুটো টুয়েন হচ্ছে, তখন এখান থেকে এখানে আসার যে গোটা বিষয় সেটা এখানে পাই চার্টে দেখানো হয়েছে, এটা সাইকেল। তা একইভাবে পরেরটা, এবং মাইটোসিসের ক্ষেত্রে আমরা জানি যতক্ষণ না পর্যন্ত তার রিকোয়ারমেন্ট শেষ হবে ততক্ষণ পর্যন্ত চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আমরা নিয়ে গেলাম না? তাহলে প্রত্যেকটা টুয়েন থেকে টুয়েনে আসার গল্প একটা সেল সাইকেল, প্রত্যেকটা জায়গায় টুয়েন থেকে টুয়েনে আসার একটা সেল সাইকেল। তাহলে সেই অর্থে সাইকেল বলতে এখানে কিছু নাই, এটাকে পাই চার্টে দেখানো হয়েছে তাই সাইকেল বলছি আমরা, নাহলে টুয়েন থেকে দুটো টুয়েনে আসাতে সেই অর্থে সাইকেল বলে কিছু হয় না। কিন্তু এই গোটা ঘটনাগুলির পর্যায়ক্রমকে একটি পাই চার্টে দেখানো হচ্ছে, সেই জন্য একে সেল সাইকেল বলা হয়। মানে দাঁড়ালো এরকম যে এখানে সাপোজ এটা আমরা মোটামুটি একটা ভুলভাল ভাগ করছি, মানে ঘন্টা হিসাবে ভাগ করিনি আমরা। হ্যাঁ, মানে এই জায়গাটাকে আমরা G1 বলি, এটাকে আমরা সরি এস বলি, এস ফেজ,
তাহলে G1 বা গ্যাপ 1 বা গ্রোথ 1, S মানে সিনথেসিস ফেজ, G2 মানে গ্যাপ 2 বা গ্রোথ 2, আর এটাকে বলা হয় এম ফেজ। এম মানে মাইটোটিক, এই এম মানে মাইটোটিক, আর ডি মানে ডিভিশন। তাহলে এই টোটাল জায়গাটাকে আমরা ইন্টারফেজ বলি। এখান থেকে একটা সেল জার্নি শুরু করলো, ভালো করে মন দিয়ে শুনবে, এখান থেকে একটা সেল জার্নি শুরু করলো, এই জার্নি শুরু করে যখন এখানে এলো তখন এটা দুটো সেল, দূর একই রকম হবে, দুটো সেল, মানে এটা 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 এই যে একটা সেল থেকে জার্নি শুরু আর এখানে এসে দুটো সেল, তো এটাই তো অ্যাকচুয়ালি সেল সাইকেল। তাহলে এখান থেকে এখানে আসতে যা যা ঘটনা ঘটেছে সেটা এখানে দেখানো হয়েছে। আর মানুষের জন্য এটা 24 আওয়ার্স, আমরা আগের দিনও মনে হয় এটা বলে দিয়েছি। ঠিক আছে, এখানে 10 ঘন্টা, এখানে 9 ঘন্টা, এখানে 4 ঘন্টা, এখানে 1 ঘন্টা। আমরা মনে হয় এটাও বলে দিয়েছি আগের দিনের আগের ক্লাসে যে 1 ঘন্টা টাইম, সরি 18 ঘন্টা টাইম লাগে যদি কালচার মিডিয়ামে হয়, মানে আউটসাইড দ্য বডি, এবং সেখানে যখন টিস্যু কালচার করা হয়, বায়োপসি টেস্ট করা হয়, তখন ওগুলো দেখা হয়। তাহলে মানুষের জন্য 24 ঘন্টা দেহের মধ্যে, তা দেহের মধ্যে 24 ঘন্টায় এটা 10 ঘন্টা, এটা 9 ঘন্টা, এটা 4 ঘন্টা, এবং এটা গোটাটা 1 ঘন্টা। ওকে, এই হলো টোটাল ডিউরেশন, সেই অনুযায়ী হিসাব করে ভাগ করে আমরা আঁকিনি, তাহলে সেখানে 1 ঘন্টা তো এইটুকু খালি করা হতো। ওকে, এই গোটা ঘটনাটা আমরা শুধুমাত্র এই সেল সাইকেল পড়ার সময় দেখবো, আর দেখবো না, এর গল্প শেষ হয়ে যাবে। কিন্তু এই যে ব্যাপারটা রয়েছে, এই ব্যাপারটাকে আমরা মাইটোসিস সেল ডিভিশন বলে পড়বো। আমরা মাইটোসিস সেল ডিভিশন বলে যেটা পড়ি সেটা হলো এই 1 ঘন্টার ঘটনাটাকে আমরা মাইটোসিস সেল ডিভিশন বলে পড়ি, কারণ আমাদের পড়ানোর বিষয় থাকে তখন শুধু সেল ডিভিশন, তার আগে কি প্রিপারেশন হয়েছে সেটা পড়ানো হয় না, মানে সেটা এখানে পড়ানো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে মাইটোটিক ডিভিশন মানে আর কিছুই না, এইখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত জায়গাটা পড়ানোটাকে মাইটোসিস বলা হয়। আর সেই মাইটোসিসের ক্ষেত্রে দুটো ভাগ থাকে, একটাকে বলা হয় সাইটোকাইনেসিস, সরি একটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস, এন্ড দেন এটাকে বলা হয় সাইটোকাইনেসিস, যদিও এদের জন্য আলাদা সময় নেই, আলাদা সময় নয়, একসঙ্গেই হয় কিন্তু পাইসাটা দেখানো হয়। এবার ক্যারিওকাইনেসিসকে 4 ভাগে ভাগ করা হয়, তার মধ্যে প্রোফেজটা সবচেয়ে বড় হয়, তারপরে মেটাফেজ, অ্যানাফেজ সবচেয়ে সরু হওয়ার কথা, এখানে ওসব মেনটেন করছি না, বলার সময় বলে দেবো। তাহলে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, দেন টেলোফেজ, আর তারপরে সাইটোকাইনেসিস। পাইচাটা দেখানো হলেও জেনে রাখতে হবে অ্যানাফেজ শুরুর সময় সাইটোকাইনেসিস শুরু হয়ে গেছে, যখন টেলোফেজ শেষ হয়েছে তখন সাইটোকাইনেসিস শেষ হয়ে গেছে। সেটা আমরা আগেও সেল ওয়াল পড়ানোর সময় বলেছিলাম যে এখানে কিন্তু বিয়ে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সকাল পর্যন্ত প্যান্ডেল খোলাও হয়ে যায়, আর সেই প্যান্ডেল খোলার গল্প অলরেডি আমরা আগে শুনিয়ে রেখেছি, তাহলে এখানে আর শোনাবো না, টুক করে বেরিয়ে যাবো। আমরা আগের দিন এটা শুনিয়ে রেখেছি যে G0 দশা, একটা সেল এই ঘটনায় আসে শুধুমাত্র যখন তার রিকোয়ারমেন্ট থাকে সেল ডিভিশনের, আর না হলে সারা জীবনের সে G0। ওকে, এগুলো সব বলা আছে কিন্তু, হ্যাঁ আগে থেকেই বলা আছে আগের দিন। এবার আমরা একবার চলে যাবো ডাইরেক্টলি এনসিইআরটি তে, সেখান থেকে কিছু জায়গা পড়ে এসে আমরা আমাদের মতো করে আবার বোঝার চেষ্টা করব। ঠিক আছে, দেখো প্রথমে এখানে সেল সাইকেলের ক্ষেত্রে বিভিন্ন রকম পয়েন্ট গুলোকে বলা আছে, হ্যাঁ ইন্ট্রোডাকশনে, যে কোন মানে কোন ধরনের সেল কত টাইম লাগায়, এই সমস্ত বিষয়গুলো এখানে প্রথম দিকে বলা আছে। ঠিক আছে, তো সেগুলো বলার পর এখানে ধরো ইস্টের ক্ষেত্রে 90 মিনিট, মানুষের ক্ষেত্রে 24 ঘন্টা, এরকম ডিউরেশন গুলো কিছু কিছু এনসিইআরটি দেওয়া আছে, এগুলো ইনফরমেটিভ, অবশ্যই আমাদের জেনে রাখতে হবে। ঠিক আছে, সেগুলো আমরা বললাম না, কারণ এগুলো আমরা অলরেডি আলোচনা করলাম এতক্ষণ ধরে। একটা সেল সাইকেলের ক্ষেত্রে দুটো ফেজ রয়েছে, একটা ইন্টারফেজ একটা এম ফেজ, আমরা অলরেডি দেখিয়ে ফেলেছি ইন্টারফেজ এবং এম ফেজ। প্রথমে ইন্টারফেজের ক্ষেত্রে G1 বা গ্যাপ অর গ্রোথ 1, এস ফেজে সিনথেসিস, G2 গ্যাপ 2 গ্রোথ 2, এসব বলে দিচ্ছি আমরা। ওকে, দেখো ইন্টারফেজের ক্ষেত্রে কি বলছে, খুব ভালো করে মন দিয়ে শুনবে এবার। সেটা হলো যে ইট ইজ দ্য ফেজ ইন বিটুইন টু সাকসেসিভ এম ফেজ। তাহলে দুটো সাকসেসিভ এম ফেজের মাঝেরটাকে ইন্টারফেজ বলা হয়, মানে এই একটা এম ফেজ আর পরে একটা এম ফেজ, তার দুটোর মাঝের যে জায়গাটা তাকেই বলা হবে, মানে এই এম ফেজ থেকে বেরিয়ে গেল আবার ঘুরে একটা এম ফেজে ঢুকছে, তাহলে মাঝের পিরিয়ডটাই হলো না ইন্টারফেজ, এটাই বলা হচ্ছে টু সাকসেসিভ এম ফেজ। ইট ইনক্লুডস সেল গ্রোথ অ্যান্ড ডিএনএ সিনথেসিস, কারণ এখানে বলাই আছে গ্রোথ 1, গ্রোথ 2 আর সিনথেসিস, তাহলে এইটা তিনটে জিনিস নিয়ে তৈরি। আচ্ছা, ইট লাস্ট মোর দ্যান 95
অফ পার্সেন্ট অফ ডিউরেশন অফ দ্য সেল সাইকেল। 24 ঘন্টায় 23 ঘন্টা কাটায়, তো ওভারঅল 95%ই হচ্ছে, ঠিক আছে। তো 95% টাইম এই ইন্টারফেজই কাটিয়ে দেয়। ইন্টারফেজকে 3 ভাগে ভাগ করা হয়েছে, খুব মন দিয়ে শুনতে হবে কোন ফেজে কি হয়েছে। এখানে কিন্তু এনসিআরটির বাইরে এক পা হাঁটলে হবে না, আর সেই জন্য আমরা এখানে ধরে নিলাম টুক করে, ঠিক আছে। এখানে গ্রোথ ওয়ানে কি হয়, এস ফেজে কি হয়, আর G2 তে কি হয়, এখানে এনসিআরটি যা বলেছে একদম পাই টু পাই ফলো করে আমরা চলবো, একটু এদিক ওদিক হবে না, ঠিক আছে। কারণ বিভিন্ন জায়গাতে দু একটা জায়গা মানে দু একটা ডিভিশনকে নিয়ে একটু মানে একটু মানে বিভিন্ন বইয়ে একটা কন্ট্রাডিক্টরি পার্ট পাবে আর কি, সেই কন্ট্রাডিকশন আমরা যাবো না, আমরা যা এনসিআরটি বলছে তাতেই যাবো। ফার্স্ট গ্রোথ ফেজ, সেই জন্য G1 লেখা হয়। ইট ইজ দ্য ইন্টারভ্যাল বিটুইন মাইটোসিস এন্ড ডিএনএ রেপ্লিকেশন। এই যে মাইটোসিস আর ডিএনএ রেপ্লিকেশনের মাঝের ফেজটাকে বলা হচ্ছে G1 ফেজ। কন্টিনিউয়াস গ্রোথ অফ দ্য সেল, একটা সেল ডিভাইড করতে চলেছে, তার টোটাল কন্টেন্টটাকে ডাবল করতে হবে, ডাবল করে হাফ, ডাবল করে হাফ, এটাই তো মাইটোসিস, ডাবল করে হাফ। তো ডাবল করে হাফ করলে সেই একই জায়গায় দাঁড়ায়, আর সেটাই উদ্দেশ্য এখানে। তাহলে কন্টিনিউয়াসলি সেলের গ্রোথ হবে, সেল বিকামস মেটাবলিক্যালি অ্যাক্টিভ। অবভিয়াসলি আমরা বলেছি বারবার যে এই সমস্ত জায়গাগুলোতে নিউক্লিয়াস আছে, ইন্টারফেজে নিউক্লিয়াস থাকে, তাহলে ইন্টারফেজে নিউক্লিয়াস থাকার হলো অর্থই হলো যে মেটাবলিক্যালি অ্যাক্টিভ হতে হবে। আবার সেটা যদি সেল ডিভিশনের মতো সময় থাকে তাহলে তো তাকে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ আছে, কারণ সেল ডিভিশনের যা যা রিকোয়ারমেন্ট আছে সবকিছু ফুলফিল করতে হবে, ডাবল করতে হবে, কালেক্ট করতে হবে, তৈরি করতে হবে, এসব ব্যবস্থা আছে। আচ্ছা, প্রিপেয়ার্স মেশিনারি ফর ডিএনএ রেপ্লিকেশন। এস ফেজে যা হবে তার প্রিপারেশন চলে এখানে। এমনিতে বাকি সেল অর্গানেলস গুলো ডবল করে দাও মনে মনে, এখানে মানে নিউক্লিয় প্লাজম যেটা, হ্যাঁ, সেই নিউক্লিয় প্লাজমকে ডাবল করে দাও, মানে ওভারঅল সাইটোপ্লাজমকে ডাবল করে দাও, শুধু নিউক্লিয় প্লাজমকে না, ওভারঅল সাইটোপ্লাজমকে ডাবল করে দাও, এটা এখানে হয়। আর কি হয় এখানে, এটা হলো মানে এখানে যা হবে তার প্রিপারেশন এখানে হবে, মানে এটা হওয়ার জন্য মানে রেপ্লিকেশন হওয়ার জন্য যে সমস্ত এনজাইম তা এখানে সিনথেসিস হবে। রেপ্লিকেশনে যা লাগবে কি লাগবে, নিউক্লিওটাইড লাগবে, ডিএনএ তো নিউক্লিওটাইডের পলিমার, তাহলে এই বিল্ডিং যদি বানাতে হয় ইট লাগবে, তাহলে এখানে ইট আনতে হবে। সোজা কথায় এটা যদি ডিএনএ রেপ্লিকেশনের সময় হয় তাহলে এটা সেই নিউক্লিওটাইড গুলোকে জড়ো করার সময়, তাহলে সেল নিউক্লিওটাইড গুলো জড়ো করে রাখবে, এখানে যাতে দরকার সব এখানে রেডি হয়ে যাবে। বোঝা গেল, সেটা এখানে বলা আছে যে প্রিপেয়ার্স মেশিনারি ফর ডিএনএ রেপ্লিকেশন। আর কি বলছে, সিনথেসিস আরএনএ এন্ড প্রোটিনস, তাহলে এখানে আরএনএ এবং প্রোটিন সিনথেসিস হয়ে যাবে। আরএনএ মানে ধরো রাইবোসোম তৈরি করতে হবে, তার যে আরআরএনএ, ঠিক আছে। মেটাবলিক্যালি অ্যাক্টিভ মানে সেখানে এমআরএনএ লাগবে, টিআরএনএ লাগবে, সেই সমস্ত রকমের আরএনএ এখানে সিনথেসিস হয়ে যাবে। ওকে, এস ফেজ। এস ফেজে কি বলছে, ইন দিস ফেজ ডিএনএ রেপ্লিকেশন টেক্স প্লেস, amount of DNA per cell doubles but chromosome number is not increased. ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট লাইন, ক্রোমোজোম নাম্বার ইজ নট ইনক্রিজড, তাই না। সেই জন্যই আমরা আলোচনা করি 2C2 4C, 2C2 4C। সি ফর কনস্ট্যান্ট ভ্যালু, সি ফর কনস্ট্যান্ট ভ্যালু মানে একটা হ্যাপ্লয়েড ক্রোমোজোমাল সেটে মোট যে অ্যামাউন্টের ডিএনএ আছে, এটা অ্যামাউন্ট অফ ডিএনএ, সেটাকে বলা হয় সি বা কনস্ট্যান্ট ভ্যালু। এখানে দুটো জিনিস একটু বুঝে নাও, একটা হলো জিনোম আর একটা হলো সি ভ্যালু, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, সেটা হলো একটা 2n সেটে অ্যামাউন্ট অফ ডিএনএ, অ্যামাউন্ট অফ ডিএনএ যেটাকে ওজন করা হবে পিকোগ্রামে, ওজন এটা, সেটা হলো সি ভ্যালু। আর এটা হলো নাম্বার অফ জিনস পার হ্যাপ্লয়েড সেল, নাম্বার অফ জিনস পার হ্যাপ্লয়েড সেল। হ্যাপ্লয়েড সেল তো দেওয়াই আছে, মানুষের জন্য দেওয়া আছে, যে কোনো অর্গানিজমের হতে পারে, এমন নয় যে 2n = 23 লিখতে হবে, যা ইচ্ছা হতে পারে, আমাদের জন্য বলছি। তাহলে একটা হ্যাপ্লয়েড সেটে যে অ্যামাউন্টের ডিএনএ আছে সেটাকে বলা হয় সি ভ্যালু, একটা হ্যাপ্লয়েড সেটে যে নাম্বারে জিন আছে, যত সংখ্যায় জিন আছে সেটাকে বলা হয় তার জিনোম। যেমন মানুষের ক্ষেত্রে ধরো 35 থেকে 40,000, 35K to 40K, তাহলে 35 থেকে 40,000 জিন রয়েছে, মানে ওটা তার জিনোম। আর এই সেটে যতটা ডিএনএ আছে ওজনে ততটা হলো সি ভ্যালু। তাহলে এখানে ডিএনএ এর কন্টেন্ট ডবল হলো, কিন্তু
কিন্তু তোমার নিউক্লিয়াসের এই যে প্লয়েডি লেভেল কিন্তু সেম থাকলো, মানে সেই অর্থে 2n 2c। ভালো করে বুঝবে, কোশ্চেন আসবে। এখানে 4c কিন্তু 2n, এখানে 2n, দেন গোটা জায়গায় 2n, তাহলে 2n এর কোনো পরিবর্তন এখানে আমরা করব না। কিন্তু 2c 4c বাকিগুলো মুছে দাও। 2n এর যখন কোনো পরিবর্তনই নাই, তাকে আমরা নিয়ে ফালতু ঝামেলায় যাব না। 2n গুলোকে সব মুছে দিলাম, গোটাটাই 2n, মাইক্রোসিস মানে 2n, কোথাও আর অন্য কিছু নাই। তাহলে এখানে 2c থাকবে, এখানে 4c থাকবে, এখানে 4c, আর এখানে অ্যানাফেজের আগে পর্যন্ত 4c, অ্যানাফেজের আগে পর্যন্ত 4c, অ্যানাফেজের পরে পরে এটাকে আমরা 2c ভাবতে পারি। একটা কোশ্চেন দেখবে, প্রিভিয়াস ইয়ার্স গুলো ফলো করলে পাবে একটা কোশ্চেন, সেখানে হলো যেখানে দেওয়া থাকবে G1S G2 আর M চারটে, যে এখানে 2c আর 4c লেভেল দেওয়া থাকবে, দেখানো হবে এরকম করে দেখানো হবে। ধরো G1, ঠিক আছে, এখানে 2c দিয়ে দেখানো হচ্ছে, G2 সরি S ফেজ দেখানো হচ্ছে, এরকম করে দেখানো হচ্ছে, এরকম করে দেখানো হয়ে এরকম একটা জায়গায় গিয়ে এরকম আসছে। হ্যাঁ, মানে যেখানে এস ফেজের ব্যাপারটা আসবে, এখানে এস ফেজের ব্যাপার আসবে। তারপরে যখন তোমার ইয়ে আসবে, ওই G2 আসবে, তখন এটা কন্টিনিউয়াসলি চলবে। হ্যাঁ, G2 আসবে তখন কন্টিনিউয়াসলি চলবে। আবার দেখা যাচ্ছে যখন এম ফেজ চলবে, তখন এরকম করে আস্তে আস্তে নামিয়ে দেবে, ঠিক আছে, দিয়ে এই লেভেলে নিয়ে চলে আসবে, দিয়ে এরকম করে গোটা ছকটা আসবে আর কি, এরকম করে গোটা ছকটা আসবে, দিয়ে এখানে অপশন গুলোকে চেঞ্জ করে দেবে, এখানে অপশন গুলোকে চেঞ্জ করবে। ধরো এটা দিল, বুঝতে পারছো কি বললাম, এটা যেমন G1S G2 আর M দিচ্ছে, সেটা অপশন গুলো চেঞ্জ করে দেবে, এ বি সি ডি করে অপশন আসবে। তখন কখন 2c কখন 4c, এই বিষয়টিকে জানবে ওইভাবে, আগেও এসছে পরীক্ষায় নিটে। বোঝা গেল, খুব সিম্পল ব্যাপার। এখানে 2c ছিল, অ্যামাউন্ট অফ ডিএনএ বাড়লো, বেড়েই রইলো, কমার মতো ঘটনা যখন অ্যানাফেজে সরে যাচ্ছে, দুই দিকে চলে যাচ্ছে, তখন হাফ হয়ে যাবে। তাহলে সিম্পল ব্যাপার, তাহলে যে ছকই দিক না কেন আমাকে এটা জেনে থাকলে কোনো অসুবিধা নেই আমার লিখতে। বোঝা গেল? তাহলে এখানে আমরা দেখলাম যে বলছে যে amount of DNA per cell doubles but chromosome number is not increased. আর লাস্ট বলছে কি বলছে 3 নম্বর পয়েন্টে, in animal cells replication begins in the nucleus and the centriole duplicates in the cytoplasm. খুব ইম্পর্টেন্ট লাইন, কারণ সেন্ট্রিওলের কোথায় ডিভিশন হয় এটা নিয়ে অনেক রকমের ব্যাপার স্যাপার আছে। সেন্ট্রিওলের ডিভিশন কোথায় হয়, আমরা কাকে শুনবো, আমরা শুনবো এনসিআরটি কি বলছে, সেটাই আমরা শুনবো, ঠিক আছে। তাহলে এখানে স্পষ্ট বলা আছে, ইন অ্যানিমাল সেলস যখন রেপ্লিকেশন চলছে ডিএনএ এর মধ্যে, তখন সাইটোপ্লাজমের মধ্যে চলছে সেন্ট্রিওলের ডিভিশন, মানে সেন্ট্রিওলের রেপ্লিকেশন সেই অর্থে। তাহলে যখন নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ রেপ্লিকেশন চলছে, তখন বাইরে সাইটোপ্লাজমের মধ্যে সেন্ট্রিওলের রেপ্লিকেশন চলছে। রেপ্লিকেশন মানে ডবল, বুঝলো, মানে মানে রেপ্লিকেশনের বাংলা তো প্রতিলিপিকরণ। তাহলে ডিএনএ যেমন প্রতিলিপিকরণ হতে পারে, যে কোনো কাউটির প্রতিলিপিকরণ হতে পারে, ডবল হতে পারে, জেরক্স কপি তৈরি হচ্ছে। ওকে, তাহলে এখানে এই ব্যাপারটা হয়ে গেল। অ্যানিমাল সেল বলা আছে, তাহলে প্ল্যান্ট সেলের এসব কোনো গল্প নাই। ওকে, আর একটা বিষয় হলো, তাহলে বাকি সেল অর্গানেল গুলোর কথা কেউ কিছু বলছে না, ঠিক আছে। তাহলে একবার G2 টা শুনে নিই, দিয়ে আমরা বাকিগুলো আসছে। G2 কি বলছে, গ্রোথ ফেজ, সেকেন্ড গ্রোথ ফেজ, সেল গ্রোথ কন্টিনিউস, synthesis of RNA and protein continues and cell is prepared for mitosis. দেখো ব্যাপারটা হলো যে আমি আবার গল্প করে তোমাকে বলে দিচ্ছি কোন ফেজে কি হয়। এই ফেজে ডিএনএ সাইটোপ্লাজমের অ্যামাউন্ট ডবলই করে নাই, প্রায় কাজ বাকি রাখে না, ঠিক আছে। এখানে এস ফেজের জন্য যা প্রিপারেশন সব নিয়ে নেয়। সাইটোপ্লাজমের মধ্যে সমস্ত কন্টেন্ট ডাবল করার অর্থ হলো যে সমস্ত সেল অর্গানেলস রয়েছে তাদেরকেও ডাবল করা, সেন্ট্রিওলকে বাদ দিয়ে, সেন্ট্রোজোমকে বাদ দিয়ে বাকি সব ডবল হয়ে গেল। যদি অ্যানিমাল সেল হয় তাহলে এখানে সেন্ট্রিওলের ডুপ্লিকেশন হলো আর ডিএনএ ডুপ্লিকেশন হলো, আর যদি প্ল্যান্ট সেল হয় শুধু ডিএনএ ডুপ্লিকেশন হলো। এখানে এখানে দেখবে কেউ বাকি আছে কিনা, এখানে যারা সিনথেসিস হয়েছিল তাদের কেউ বাকি আছে কিনা, যদি বাকি থাকে পুরো চেক করে নেবে, আরো ঠিক করে বাড়িয়ে নেবে। খুব মারাত্মক একটা জায়গা এখানে, এই কারণের জন্য, কারণ এরপরেই কিন্তু ডিভিশনে ঢুকবে। তাহলে পরীক্ষার আগে আগে 6 মাসে কি পড়েছিলে সেটা তো বিষয় ছিল, কিন্তু যেদিন পরীক্ষার আগে একদিন বা দুদিন সেটা ভীষণ ভাইটাল। তাহলে সব কিছু আমাকে একবার দেখে নিতে হবে, সব পড়েছি তো। সেইটা হলো এটা, যে এবার কিন্তু একদম
সেল ডিভিশনে ঢুকবে। তা সেল ডিভিশনে ঢোকার আগে এর সমস্ত কিছু প্রিপারেশন সবকিছু আছে কিনা সব দেখে নিতে হবে। তাহলে এখানে দেখো প্রোফেজে ঢুকতে ঢুকতেই ওর হিস্টোন প্রোটিন লাগবে, এখনই বলবো নন হিস্টোন প্রোটিন দরকার, সব এখানে সিনথেসিস হবে, মানে বলাই আছে ডিফারেন্ট টাইপস অফ প্রোটিন অ্যান্ড আরএনএ সিনথেসিস। একটু আগেই দেখলাম ডিএনএ ডুপ্লিকেশনের সময় আরএনএও লাগে, তাহলে আরএনএ সিনথেসিস করতে হবে। আচ্ছা এখানে একগুচ্ছ এনজাইম লাগবে, রিকম্বিনেশন মানে সরি রিকম্বিনেশন না মিওসিস ওটা, এখানে একগুচ্ছ এনজাইম লাগবে সেল ডিভিশনের জন্য। সেল ডিভিশনে তো অনেক এনজাইম লাগবে, তাহলে সব এনজাইম এখানে তৈরি করতে হবে, এখানে তৈরি করতে হবে। আচ্ছা স্পিন্ডল ফাইবার লাগবে একটু পরেই, অ্যানিমাল সেলে স্পিন্ডল ফাইবার তৈরি করতে হবে, এগুলো সব এখানে হবে। আর কি হবে, আর হবে ডিএনএ রেপ্লিকেশনে যদি কোনো ভুল হয়, এসব এনসাইটিতে লেখা নাই, ডিএনএ রেপ্লিকেশনে যদি কোনো ভুল হয় তাহলে প্রুফ রিডিং মেকানিজম চলবে এখানে। সেই জন্য এই জায়গাতে কোনো চেক পয়েন্ট নাই, এই জায়গাতে আমরা কোনো চেক পয়েন্ট দিই না, আমরা একটু পরেই পড়িয়ে দিচ্ছি চেক পয়েন্টটা। এই জায়গাতে কোনো চেক পয়েন্ট দিই না, কারণ এখানে গোটাটা নিয়ে একবার চেক পয়েন্ট হয়, কারণ রেপ্লিকেশনে যা ভুল ভ্রান্তি হয়েছে তা ঠিক করবে এখানে, কারণ রেপ্লিকেশন প্রচুর স্পিডে হয়, তাহলে সেই স্পিডে যদি ভুল কিছু হয়ে যায় আর সেল যদি ডাবল হয় তাহলে প্রত্যেকটা জায়গায় ভুল রয়ে গেল। তাহলে একটা জেরক্সে যদি একটা মাছি চাপা পড়ে জেরক্স হয়, তাহলে সেই জেরক্সটা যতজন জেরক্স করবে মাছি কিন্তু আসবেই, মাছির ছবিটা আসবেই। সুতরাং এখানে একবার ভুল মানে এই ভুলটা কন্টিনিউয়াসলি হতে হবে পড়তে। তো সেই জন্য খুব ভাইটাল জায়গা যে এখানে পুরো প্রুফ রিডিং মেকানিজমটা চলবে, আর সেই জন্য এখানে কোনো চেক পয়েন্ট নেই। বোঝা গেল? এগুলো G2 তে হবে। এবার G2 শেষ করার অর্থ হলো সেল পুরো রেডি সেল ডিভিশনের জন্য। অ্যামাউন্ট অফ ডিএনএ ডবল, ভলিউম অফ সাইটোপ্লাজম ডবল, সেল অর্গানেলস ডবল, সব ডবল করে রেখেছে। তাহলে গিয়ে বিয়ে বাড়িটা খেয়ে আসা, মানে গিয়ে ঘ্যাচাং করে ভাগটা করে দেওয়া। এবার এটাতে অ্যামাইটোসিস নয় যে ঘ্যাচাং করে ভাগ করে দেবে, এখানে ক্রোমোজোম তৈরি করতে হবে, প্রপার সিস্টেমে ভাগ করতে হবে, আর সেই জন্য তো এটা একটু বড় হয়ে যায়। অ্যামাইটোসিস বললে তো নিউক্লিয়াসটা টুক করে ভাগ করে দিতে আমার শেষ হয়ে যেত, অ্যামাইটোসিস আমাদের সিলেবাসেই নেই। দুটো ফেজেই লাগে। দেখো প্রোটিন বিভিন্ন কারণের জন্য লাগবে, ঠিক আছে? দেখো তুমি একটা জিনিস ভেবেই দেখো, যদি সেন্ট্রিওলের ডুপ্লিকেশন হয় তাহলে সেন্ট্রিওল কি দিয়ে তৈরি আছে? টিবিউলিন প্রোটিন দিয়ে, মাইক্রোটিবিউলস দিয়ে। তাহলে টিবিউলিন প্রোটিন লাগবে, তাহলে আমার তো এখানে প্রোটিন সিনথেসিস করতেই হচ্ছে। এখানে ধরো বেম তন্তু লাগবে, মাইক্রোটিবিউলস লাগবে, তখন লাগবে, তাহলে প্রোটিন ডিফারেন্স জায়গায় লাগবে। তাহলে এখানে ঢোকার আগেও প্রোটিন লাগবে, তাই প্রোটিন সিনথেসিসের কথা বলা আছে। এখানে ঢোকার আগেও প্রোটিন লাগবে, তো তুমি যদি সেল না পড়ো তাহলে কিন্তু এগুলো বুঝতে পারবে না কিছু, মানে এগুলো বোঝা গেল সিম্পল ব্যাপার। তাহলে যখন আমরা দেখছিলাম যে সেন্ট্রিওলের টোটাল মানে সেন্ট্রোজোমের টোটাল বিষয়বস্তুই হলো টিবিউলিন প্রোটিনের তৈরি, মাইক্রোটিবিউলস দিয়ে তৈরি, তাহলে তার তো জিনিসপত্র প্রোটিন, তো সেই প্রোটিন থেকে তৈরি হতেই হবে, নাহলে এখানে ডুপ্লিকেট হবে কি করে? আবার ঠিক এখানে বেম তন্তু বলো বা যাই বলো সেগুলো সব প্রোটিন দিয়ে তৈরি, তাহলে সেখানেও প্রোটিন এসে দিতে হবে। মেটাবলিক্যালি অ্যাক্টিভ হতে গেলে সমস্ত ধরনের আরএনএ লাগবে। মেটাবলিক পাথওয়ে মানে হলো সমস্ত রকমের কেমিক্যাল রিয়াকশন, আর কেমিক্যাল রিয়াকশন মানেই হলো এনজাইম, আর এনজাইম মানেই হলো জিন, ওয়ান জিন ওয়ান এনজাইম। তাহলে প্রত্যেকটা জিনকে যদি অ্যাক্টিভ হতে হয় তাহলে আমরা জানি সেখানে এমআরএনএ লাগবে, টিআরএনএ লাগবে, রাইবোজোমে সিনথেসিস হয় প্রোটিন, তাহলে আরআরএনএ লাগবে, আর কি বাকি রইলো? তাহলে আরএনএ এখানেও লাগবে, এখানেও লাগবে, সব জায়গায় লাগবে। বোঝা গেল কি বললাম? সেল অর্গানেলস গুলোর ম্যাক্সিমাম রেপ্লিকেশন সব এখানে হয়ে যায়, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, রাইবোজোম, লাইসোম যা যা আছে সব এখানে ডবল হয়ে যায়। যদি কোনো ল্যাক থাকে তাহলে এখানে তাহলে ঠিক করে নেয়, ধরেন কথা বলছি 5টা মাইটোকন্ড্রিয়া কম হয়ে গেছে, তো এখানে করে নেয়। এবার এক্স্যাক্টলি কি ডুপ্লিকেট হয়? তা হয় না। মানে কেন মাইটোসিসকে ইকুয়াল ডিভিশন বলা হয়? আমরা মাইটোসিস পড়ার সময় লিখবো ইকুয়াল ডিভিশন কেন বলা হয়। দেখো এটা নিউক্লিয়াসের জন্য মেনলি বলা হয়। ইকুয়াল ডিভিশন বলা হয় যেহেতু একটা 2n যদি ডিভাইড করে তাহলে দুটো 2n হয়, একটা n যদি ডিভাইড করে দুটো n হয়, ওটাতে ফোকাস করা আছে। এমন নয় যে 10টা মাইটোকন্ড্রিয়া ছিল 5টার 5টা করেই পেতে হবে, 4টে 6টা হতেও পারে, এটা বলা মুশকিল আছে। মানে এটা যে এক্স্যাক্টলি একদম হাফ হাফ হতে পারবে তা বলা যাবে না। বোঝা গেল? যেমন দুই ভাই ধরো ভাগ হচ্ছে, দুই ভাই বউ আসার পর ভাগ হচ্ছে। এবার মেন বিষয় টাকা পয়সা সোনা দানা এগুলোতে বেশি ফোকাস আছে, হ্যাঁ ওগুলো সমান ভাগ চাই। এবার একটা ঘটি একটা বাটি এদিক ওদিক চলে গেল, ঠিক আছে সব তুই, তাই না? তো এরকম আর কি, মানে এখানে মেন যে ফোকাস রয়েছে সেটা হলো নিউক্লিয়াসে, ক্রোমোজোমাল কন্টেন্টে যেন কোনো রকমের আলাদা কিছু না হয়। বাকি অ্যামাউন্ট অফ সাইটোপ্লাজম হোক বা কোনো সেল অর্গানেলস হোক, তাকে 2-4টে এদিক ওদিক হলে কোনো অসুবিধা নাই, ওটাকে আমরা ইকুয়াল ডিভিশনই বলতে পারি। তাহলে আমরা পরের জিনিসটা দেখি একটু মন দিয়ে, হ্যাঁ দেখো এরপর তো হিসাব মতো আমাদের মাইটোসিস শুরু হয়ে যাচ্ছে, হ্যাঁ মানে এখানে ইন্টারফেজের পর মাইটোটিক ফেজ আছে, একবার ঝট করে শুনে নি, তারপর আমরা চেক পয়েন্ট গুলো একবার আলোচনা করবো ছোট করে। হ্যাঁ
চেক পয়েন্ট গুলো আলোচনা করার পর আমরা অ্যাকচুয়ালি চেক পয়েন্ট গুলো আলোচনা করার পর আমরা আবার মাইটোসিস সেল ডিভিশনে ফিরে আসবো। দেখো, ইট রিপ্রেজেন্টস দ্য অ্যাকচুয়াল সেল ডিভিশন, এটা বলছে, এটা এটা মানে পিসদার এই খালিটা actual cell division mitosis in human cell cycle it lasts for only about an hour। আগে বলে রেখেছি আমরা ক্যারিওকাইনেসিস সাইনোকাইনেসিসের কথা আগেই বলে রেখেছি আমরা। সাম সেলস ডু নট শো ডিভিশন, যেমন হার্ট সেলের কথা বলা আছে, ঠিক আছে, নার্ভ সেলের কথা থাকবে। মেনি আদার সেলস ডিভাইড অনলি অকেশনালি টু রিপ্লেস দ্য ড্যামেজড অর ডেড সেল, এই সব গল্প আমরা আগের দিন করে রেখেছি। ওকে, আর কি বলেছে G0, ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, লাস্ট পয়েন্টটা, the cells that do not divide further exist G1 phase and enter the inactive stage called quiescent stage. Such cells remain metabolically active but do not proliferate। ভীষণ ভীষণ ভালো ভালো কথাগুলো এখানে লেখা আছে। proliferate সব বলে দিচ্ছি। ব্যাপারটা হলো যে বলছে যে G0 যে কেসটা সেটা আপাতত G1 কে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, ছেড়ে বেরিয়ে যাওয়ার কোথাও নাই, এটাই কি আছে নাকি? তাই এটাই তো নাই, বলছি এরকম করে গোল গোল কিছু আছে? কিছু নাই। সেলের মধ্যে কিছু ঘটনা, ধরো বিয়ে বাড়ির সকাল থেকে রাত অব্দি ঘটনাগুলোকে যদি পরপর সাজানো হয়, একটা সিনেমা করা হয়, তো সেই সিনেমা এটা, বোঝা গেল? তো এইরকম কোথাও কিছু নাই, সেলের মধ্যে এই ঘটনাগুলি পরপর ঘটে, এটা তোমাকে মাথায় আগে ভালো করে ভরে নিতে হবে। তো সেটা এখানে বলা হচ্ছে দ্য সেলস দ্যাট ডু নট ডিভাইড ফার্দার, এরপর আর ডিভাইশনের দরকার নাই, কারণ দরকার আছে কখন, সেটা আগের লাইনে বলা আছে কখন দরকার আছে। আগের লাইনে বলা আছে মেনি আদার সেলস ডিভাইডস অনলি অকেশনালি টু রিপ্লেস ড্যামেজ অর ডেড সেল। আমরা আগের দিন বলে রেখেছি ছিঁড়ে খুঁড়ে যদি না যায়, কিছুই যদি না হয়, সেল ডিভিশন করতে যাবে কেন? ডেলি সেল ডিভিশন করলে তো ওজন ডবল হয়ে যাবে, ডেলি সেল ডিভিশন তো করবে না। তাহলে কখন করবে? যখন দরকার হবে। যখন দরকার নেই তখন কি করবে? G1 ছেড়ে বেরিয়ে যাবে আর G0 তে ঢুকেও যাবে। G0 সম্পর্কে কি বলছে? G0 সম্পর্কে কি বলছে? বলছে এন্টার অ্যান ইনঅ্যাক্টিভ স্টেজ, দুটো মানে অপোজিট মানে দাঁড়ায় এমন কথা এখানে লাগানো আছে এনসিইআরটি তে। কি রকম লাইন? সেটা হলো এন্টার অ্যান ইনঅ্যাক্টিভ স্টেজ কল্ড কুইসেন্ট স্টেজ, such cells remain metabolically active। ইনঅ্যাক্টিভ স্টেজ, কুইসেন্ট স্টেজ, কিন্তু মেটাবলিক্যালি অ্যাক্টিভ, এটা কিন্তু পুরো উল্টো যায় মানে এটা। কারণ কেন বলছে? ওই ডু নট প্রলিফারেট মানে বৃদ্ধি হবে না, বাড়বে না, কপি মারবে না, মানে কপি করবে না, কিন্তু সেলটা চালিয়ে যাবে নিজের মতো করে তার কার্যাবলী। সেল বাড়বে না, সেলের গ্রোথ হবে না, সেল কপি করবে না, কিন্তু সেলটা অ্যাক্টিভ থাকবে। আর সেই জন্য একে কুইসেন্ট স্টেজ বলেছে। তাহলে এখানে ইনঅ্যাক্টিভ আর এখানে অ্যাক্টিভ, এই দুটোর মানে কিন্তু আলাদা। এখানে ইনঅ্যাক্টিভ স্টেজ বলেছে এই সেন্সে যে সেল ডিভিশনের এগেনস্টে এটা ইনঅ্যাক্টিভ, সেল ডিভিশনের এগেনস্টে এটা ইনঅ্যাক্টিভ। কিন্তু সেকেন্ড লাইনে মানে লাস্ট লাইনে যখন বলছে মেটাবলিক্যালি অ্যাক্টিভ, তখন বলছে সেলটা বেঁচে আছে। তো বেঁচে থাকার অর্থ তাকে মেটাবলিক পাথ হয়ে চালাতে হবে, মানে সমস্ত রকম রাসায়নিক বিপাক্রিয়া চালাতে হবে, সেলটা বেঁচে আছে, ঠিক আছে। এবং বলে দিয়েছে ডু নট প্রলিফারেট, মানে সেলটা প্রলিফারেট করবে না, বাড়বে না, তারা এতনে বাড়বে না, কপি করবে না, ঠিক আছে, এটাই বলা আছে। ওকে, এরপর ডাইরেক্টলি মাইটোসিস শুরু হয়ে যাচ্ছে। সেই জন্য তার আগে আমরা এক্সট্রা যা যা জানার আছে টুক করে একবার জেনে নেবো, ঠিক আছে। কি জানার আছে? জানা আছে চেক পয়েন্ট নিয়ে, চেক পয়েন্ট গুলো একবার দেখে নেবো। ঠিক আছে, দেখো এই জায়গাতে একটা চেক পয়েন্ট আছে যেটাকে বলা হয় G1 S চেক পয়েন্ট। কারণ এই ফেজটার নাম এস। কেউ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে না, এসব কিছু নেই। মানে চেক পয়েন্ট আছে মানে কি হয়, এরকম তো মনে প্রশ্ন থাকে অনেকের, যে তাহলে কি আছে, লাঠি নিয়ে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে কেউ, যে এই স্টেজটা পার করলে তুই এখানে আসতে পারবি, নাহলে আসতে পারবি না, তাহলে এরকম। আচ্ছা আচ্ছা, একটা জিনিস G0টা লোকেশন আমরা দেখাইনি, হ্যাঁ, G0 লোকেশনটা দেখাবো, হ্যাঁ, ওটা খুব ইম্পর্টেন্ট জিনিস। বলছি যে এনসিইআরটি তে G0 যে লোকেশন দেখানো আছে, হ্যাঁ, একটু ভালো করে দেখবে, G0 লোকেশন দেখানো আছে যেখানে G1 দেওয়া আছে তার মাঝামাঝি একটা জায়গায় G0 একটা অ্যারো করে ঢোকানো আছে।
না, মাঝামাঝি একটা জায়গায়, G1 এর মাঝামাঝি একটা জায়গায় ঢোকানো আছে। ঠিক আছে, এনসিআরটি তো আমাদের তো মানতে হবে, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি ভেবে দেখো কি হওয়া উচিত। এখানে একটা চেক পয়েন্ট আছে যেটাকে বলছি আমরা G2M চেক পয়েন্ট, এম ফর এইটা, এই মানেটা এটা, মানে মাইটোটিক ফেজ। এই এম ফেজের মানে হলো মাইটোটিক ফেজ। আর একটা আছে সেটা এখানে, যেটার নাম হলো এম চেক পয়েন্ট, কিন্তু এই এমটার মানে মেটাফেজ, মেটাফেজিক চেক পয়েন্ট। তাহলে এই এমটার মানে হলো মাইটোটিক চেক পয়েন্ট, মানে G1M, ওই এম এর মানে মাইটোটিক, যেহেতু এইটা মাইটোটিক, আর এইটার মানে হলো মেটাফেজিক চেক পয়েন্ট। এই তিনটে জায়গায় তিনটে চেক পয়েন্ট আছে। আছে কেন আছে? চেক পয়েন্টের যা কাজ তাই করার জন্য। একটা হাইওয়েতে টোল প্লাজা থাকে না, টোল প্লাজা, এই যখন যে কোনো হাইওয়ে আর কি, ন্যাশনাল অর স্টেট লেভেলের যখন হাইওয়ে থাকে, তখন মাঝে মাঝে টোল প্লাজা থাকে যেখানে টোল ট্যাক্স দিতে হয়, টাকা দিতে হয়, তারপরে গাড়িগুলো বেরোয়। তাই টোল প্লাজা গুলো থাকে কেন? শুধু টোল ট্যাক্স আদায়ের জন্য, মানে শুধু গাড়ি যাচ্ছে রাস্তার উপর দিয়ে চলছে, রাস্তার ট্যাক্স দিতে হবে, কারণ সেই ট্যাক্সের পয়সায় রাস্তা হবে পরে, তাই তো? রাস্তার টাকা তো আমাদের কাছ থেকেই নাই, তাই তো? আচ্ছা, তাহলে টোল ট্যাক্সে শুধু টোল ট্যাক্স আদায় করা হয় না, এছাড়াও আরো অনেক কাজ হয়। কি হয়? চেকিং হয়, চেকিং হয়। ধরো আমি কথাই বলছি, ধরো পালসিটে টোল প্লাজা আছে, ঠিক আছে? তাহলে ধরো এরকম পালসিটের আগে কোন একটা জায়গায় ধরো একটা লরি কাউকে ঠুকে দিয়ে চলে গেছে, মরে গেছে লোকটা। তো ওখানকার স্পট থেকে পরের টোল প্লাজাকে ফোন লাগিয়ে বলে দিয়েছে যে এইরকম নাম্বারের একটা গাড়ি যাচ্ছে, এখানে আগের স্টপেজে এখানে একজনকে চাপা দিয়ে চলে গেছে। তো টোল প্লাজায় তাকে ধরে নেবে। হ্যাঁ, চেকিং এর ব্যাপারটা তুমি তোমার মতো করে ভাবতে পারো। সে পচা মাংস কাণ্ড হলো না কিছু বছর আগে, পচা মাংস, হ্যাঁ, তো হতে পারে তাই টোল প্লাজায় ধরে নেবে। হ্যাঁ, আমরা আর বিস্তারিত ভাবে গেলাম না। এখন বিষয় হলো যে এখানে চেক পয়েন্টটা আছে কেন? এখানে চেক পয়েন্ট আছে এই কারণের জন্য যে এখানে যা যা কাজ হবার ছিল তা তা ঠিক হয়েছে তো। যদি হয়ে থাকে তাহলে এখানে চেক পয়েন্ট অ্যালাউ করবে পরের স্টেজে যাওয়ার জন্য। এখন অ্যালাউইংটা কিভাবে হবে? কিভাবে হবে? কেউ তো দাঁড়িয়ে নেই বন্দুক নিয়ে লাঠি নিয়ে, তাহলে অ্যালাউটা হয় কিভাবে? সেটার জন্য ছোট্ট একটি ইনফরমেশন, সেটা হলো যে এখানে এখানে G1 এর ক্ষেত্রে একটা প্রোটিন তৈরি হয়, G1 সাইক্লিন প্রোটিন। কখন তৈরি হয়? G1 এ যা যা ঘটার তা তা ঘটে গেলে এটা তৈরি হয়, জেনেটিক্যালি রেগুলেটেড। G1 এ যা যা ঘটার কথা সেই সেই কাণ্ডগুলো ঘটে গেলে G1 সাইক্লিন তৈরি হয়, অটোমেটিক তৈরি হয়। আর আগের থেকেই আছে সাপোজ একটা প্রোটিন যার নাম CDK। সিডিকে এর ফুল ফর্ম হলো সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ প্রোটিন। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ প্রোটিন। দেখো সাইক্লিনের উপর ডিপেন্ড করে, আইএন লাগানো আছে, তো বুঝতেই পারছি আমরা প্রোটিন। তাহলে সাইক্লিনটা আমরা এরকম গোল মতো করে আঁকি, তাহলে বোঝা যাচ্ছে যে এর সঙ্গে কে ম্যাচিং ম্যাচিং তৈরি করেছে ইচ্ছা করে। তাহলে এটা হলো সিডিকে। তাহলে সিডিকে সেলের মধ্যে সব সময় থাকে। 2 মিনিট ভালো করে মন দিয়ে শুনবে। সিডিকে সেলের মধ্যে সব সময় থাকে, এটা থাকে না। এটা এটা তখনই তৈরি হয় যখন এখানে যা যা ঘটার কথা ছিল তা ঘটেছে, সাইক্লিন তৈরি হয়ে গেল। সাইক্লিন কেন নাম? কারণ সাইক্লিক ওয়েতে একই প্রোটিন তৈরি হয়, সেই জন্য নাম সাইক্লিন। কারণ এখানে তার নাম দেবো G1 সাইক্লিন, তো এখানে নাম দেবো তার G2 সাইক্লিন। যেহেতু সাইক্লিক ওয়েতে প্রোটিনটা তৈরি হয় সেই জন্য তার নাম সাইক্লিন। ওকে, এবার এই দুটো যদি যুক্ত হয় তার মানে হলো পার করার স্টেজ এসছে। এই দুটো পরস্পর পরস্পরের সঙ্গে যুক্ত হলে তৈরি হয় ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর বা এমপিএফ। তাহলে সাইক্লিনের সঙ্গে, মানে সাইক্লিন আর যদি G1 হয়, G1 সাইক্লিন, তার সঙ্গে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ প্রোটিন, এই দুটো যদি অ্যাড হয়ে যায়, অ্যাটাচ করে যায়, তাহলে তৈরি হয় ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। ওকে, আর এর মানে দাঁড়ালো পাস, অ্যালাউ। ঠিক আছে, তাহলে এইভাবে অ্যালাউ হয়ে যায়।
কারণ সেলটার মধ্যে না কোনো ভাগ আছে, না কেউ দাঁড়িয়ে আছে আটকাবার জন্য, অটোমেটিক হয়ে যাবে। এইবার ধরো এই সেলটার যা যা ঘটার তা তা ঘটেনি, তাহলে নর্মালি আটকে দেবে, আর যেটাই হয় জি জিরোতে। এবার তুমি বলো আমাকে, তাহলে কখন আটকাবে? আমি টোল প্লাজা পর্যন্ত পৌঁছাবো তারপর না আটকাবে, না আগেই আটকে দেবে? পৌঁছালে আটকাবে। ধরো সাপোজ অ্যানিম্যাল সেল, সাপোজ অ্যানিম্যাল সেল। এবার অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে ধর, তুমি যে কোনো সেল ধরো, প্ল্যান্ট সেল, অ্যানিম্যাল সেল, যে কোনো ধরো। ধরো এখানে যা যা ঘটার কথা ছিল এখন না ঘটিয়ে চলে এসছে এখানে যে আমাকে পার করে দাও, তো তো এমনি পার করবে না, বলবে যা আগে তৈরি করে নিয়ে গে সব, তারপরে আসবে পার করতে। তাহলে এখানে আটকে দেবে। আর সেই জন্য আমরা পছন্দ করব হওয়া উচিত জি জিরোটা এই জায়গা থেকে, মানে জাস্ট G1 যেখানে শেষ হচ্ছে সেই চেক পয়েন্টের জায়গা থেকে জি জিরোটা আনলে ভালো হয়। কিন্তু আমরা আঁকবো না, আমরা পড়ে রাখবো, সব আঁকবো, কিন্তু আমরা ওইভাবে মনে রাখবো না। যেমন এনসিআরটি তে যেমন এনসিআরটি তে দেওয়া আছে মাঝখান থেকে, তেমন জি জিরোকে মাঝখান থেকে একে কাটবি দেবো, কিছু করার নাই। কিন্তু হিসাব মতো যেখানে আটকাবে সেখানেই হওয়া উচিত। এবার জি জিরোটা দু রকমের, একটা পার্মানেন্ট, একটা টেম্পোরারি। যদি নার্ভ সেল হয় তাহলে ও কোনোদিন দেখাতে পারবে যে আমার সেন্ট্রিওল আছে, কারণ সেন্ট্রিওল ওর ইনঅ্যাক্টিভ। তাহলে ও কোনোদিনই সেন্ট্রিওলকে দেখাতে পারবে না, তো কোনোদিনই ডিভিশন যেতে পারবে না। আর সেই জন্য ও পার্মানেন্টলি জি জিরো। তুমি হয়তো তোমাকে বলতে পারো স্যার সেন্ট্রিওল তো এখানে ডিভিশন হয়, তাহলে এখানে আটকাবে কি করে? আমি ওই জন্যই বললাম সেন্ট্রিওলের ডিভিশনের কথা আসছেই না, সেন্ট্রিওলটাই ইনঅ্যাক্টিভ। আর সেন্ট্রিওল নেই তা তো নয়, সেন্ট্রিওলটা ইনঅ্যাক্টিভ থাকে, নার্ভ সেলে সেন্ট্রিওল ইনঅ্যাক্টিভ থাকে, সেটা এখানেই ধরা পড়ে যাবে। আর সেই জন্য ওকে এখানে যে ঢোকালো সারা জীবন ওখানেই রেখে দেবে, আর ওখান থেকে বেরোবে না, মানে এটা পার্মানেন্ট জি জিরো। কিন্তু এই হাতের সেলগুলো, পায়ের সেলগুলো, মুখের সেলগুলো, গায়ের সেলগুলো, এরা কিন্তু টেম্পোরারি জি জিরো। আজকে জি জিরো, কালকে যদি ছিঁড়ে যায় তাহলে কাল কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, G1 ঢুকে যাবে সঙ্গে সঙ্গে, দিয়ে তারপরে নর্মাল সেল সাইকেল চালু করে দেবে। বোঝা গেল? একই বিষয় G2 ক্ষেত্রে, কপি করব না, সময় নষ্ট করব না, একই জিনিস। এখানে G1 সাইক্লিন লিখেছিলাম, এখানে G2 সাইক্লিন লিখেছিলাম। আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই, যখনই পার করে গেল অ্যাজ এ ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর তো পার করলো, পার করার পরই যে ঘটনাটি ঘটবে সেটা হলো যেমন সিডি কে ছিল তেমন সেলের মধ্যে সিডি কে রইলো, কিন্তু সাইক্লিনটাকে ড্যামেজ করলো। ড্যামেজ না করলে তো পরের স্টেজে তো ওইটা নিয়ে বেরিয়ে পালাবে। যদি সাইক্লিনটাকে ড্যামেজ না করা হয় তাহলে ওইটা দেখি লাইসেন্স পাস করে দিয়ে পরের প্লাজাটাও বাড়ি যাবে। এমন তো হতেই পারে এখানে ঠুকেছে, এখানে ঠোকা নাই, পাস করেছে, এখানে ঠুকে দিয়ে তারপরে বেরিয়ে পালাবে। মানে এটাও ঠিকঠাক ফলো করেছে, সব কমপ্লিট করেছে, এখানে ফাঁকি দিয়েছে, এখানে ফাঁকি দিয়েছে, যদি সাইক্লিন থেকেই যায় তাহলে এখানে পার করে পালিয়ে যাবে, তাহলে সাইক্লিনটাকে নষ্ট করে দিতে হবে। আর সেই জন্য এই স্টেজ পেরিয়ে গেলেই সাইক্লিন প্রোটিনটাকে নষ্ট করে দেবে, কিন্তু সিডি কে নষ্ট করার দরকার নেই, সিডি কে থাকবে। এবার আবার যখন G2 সাইক্লিন তৈরি হবে, কখন তৈরি হবে? যখন এটা এবং এটা দেখাবে ওকে, তখন তৈরি হয়ে যাবে G2 সাইক্লিন, একইভাবে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর তৈরি করবে এবং একইভাবে পার করে দেবে G2 এমফেজ। তাহলে সেল ডিভিশনে ঢুকে গেছে। এরপরেও একটা চেক পয়েন্ট আছে, সেটা হলো এম চেক পয়েন্ট। এটাও ভীষণ ভাইটাল চেক পয়েন্ট। এম চেক পয়েন্টে কি দেখা হয়? সে দেখা হয়, দেখো মেটাফেজে কি হয় আমরা মোটামুটি জানি, যে সরি, যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোম গুলো ইকুইটার রিজিয়নে সাজানো আছে, মানে নিরক্ষীয় অঞ্চলে সাজানো থাকে। আমরা এরকম বলি যে নিরক্ষীয় অঞ্চলে সাজানো আছে, মানে মাঝ বরাবর। মাঝ বরাবরের মানেটা ভালো করে বলে দিচ্ছি, একটু পরে যখন মাইটোসিস পড়াচ্ছি তখন বলে দিচ্ছি। তাহলে মাঝ বরাবর সাজানো আছে, তার মানে হলো, মানে যাই হোক পরে বলছি, সেটা হলো যে যখন মাঝ বরাবর সাজানো আছে তখন কাইনেটোকোর প্রোটিনের সঙ্গে বেমতন্তু যুক্ত হয় না, টান মারার জন্য। তাহলে অ্যানাফেজের আগে টান মারার জন্য ও যুক্ত হয়। এবার এই যে টান মারবো, এটা সিগন্যাল দেয় এমফেজ। ধরেছে তো? ধরলে টান মারবো। ধরো টান মারার আগে, ধরো আমরা একটা গল্প বলি, সেটা হলো ধরো দড়ি টানাটানি খেলা হচ্ছে, এ তো অ্যানাফেজ মানে দড়ি টানাটানি খেলা। তাহলে অ্যানাফেজে অনেক রকম দুর্ঘটনা ঘটে, তার ফলেই তো ক্রোমোজোমাল অ্যাবারেশন হয়, নাম্বার অফ ক্রোমোজোম হয় না অ্যাবারেশন, 2+2n+1, 2n-1, 2n+1+1, 2n-1-1 এসব আমরা পড়েছি না? ওই পড়িনি আমরা ওই মনোজমি, টেট্রাজমি, নালিজমি এসব আমরা পড়েছি যখন মিউটেশন পড়ি আমরা, মানে অ্যাকচুয়ালি ইভলিউশন পড়ি, তখন আমরা ইভলিউশনের মেকানিজমের পার্টে থাকে এগুলো।
তো ওগুলো হয়ই তো এই কারণের জন্য। ধরো ধরো 10টা মেয়ে আর একদিকে 10টা ছেলে, এই নিয়ে দড়ি টানাটানি লড়াই হবে, ঠিক আছে? তো ছেলেরা ভাবছে যে কি ব্যাপার আছে, মেয়েগুলোকে এক হাত ধরে টান মারবো, উড়ে চলে আসবে মেয়েগুলো। আর মেয়েগুলো যতই হাড্ডা কাট্টা হোক না কেন, মেয়েদের সেই জায়গায় শক্তি কম, তাই না? টেস্টোস্টেরন হরমোনের প্রভাব নেই আর আছে, এটা তো পার্থক্য। ছেলেটা যতই প্যাংলা হোক না কেন, মোটামুটি শক্তি বেশি আছে। তাহলে 10টা ছেলে বিষয়টাকে এতটাই ক্যাজুয়ালি নিয়ে নিয়েছে যে উড়িয়ে দেবো, একবারে উড়িয়ে নিয়ে চলে আসবো ওদেরকে, মানে শুধু টেনে হারিয়ে দেবো না, উড়িয়ে নিয়ে চলে আসবো। 10টা ছেলে আর 10টা মেয়ে, কিন্তু মেয়েগুলো না একটা প্ল্যানিং করেছে, মানে শত্রুকে কোনোদিন মানে ছোট ভাবতে নাই বা শক্তিশালী নয় এমন ভাবতে নাই। তো মেয়েরা না ভেতরে ভেতরে একটা প্ল্যানিং করেছে যে আমরা কি করবো, দেখ আমরা নামবো মাঠে, দড়ি ধরবো, 1 2 3 মনে মনে গুনবি, আর ওই 3 বলার সঙ্গে সঙ্গে হ্যাঁচকা মারবো। এবার ছেলেগুলো তো সে রিল্যাক্স আছে, ভাবছে কোনো ব্যাপার নয়, ওই কোন রকম হাতটা দিয়ে ধরলো আর কি, হ্যাঁ ছেলেগুলো সব হাতটা ধরেছে। আর মেয়েগুলো নেমেই মেরেছে, মানে সেই খ্যাঁচ টান আর কি যাকে বলে, ঠিক আছে, মাছ ধরা মোটা। যেমনই টেনেছে না হ্যাঁচকা টান, ব্যাস ছেলেগুলো উল্টে পড়ে গেছে, ব্যাস দড়ি টানা ছেলায় মেয়েরা জিতে গেল। বোঝা গেল ঘটনা কি হলো, আমাদের বোঝাতে কি চাইছি? বোঝাতে চাইছি এটা, যদি অ্যাটাচমেন্ট ভালো না হয়, ছেলেগুলোর ধরো হাত ছেড়ে পালিয়েছে, কারণ ছেলেগুলো বাঁ হাত দিয়ে কোনো রকমে ক্যাজুয়ালি ধরেছিল, তো মেয়েরা এমন টান মেরেছে না ছেলেদের হাত থেকে দড়ি পালিয়েছে। ঘটনাটা ঘটেছে এইরকম, দড়ি নিয়ে পালালেও তো জিতেই গেল না। তাহলে এখানে এম ফেজে ওটাই হয়, সেম ভাবে এম ফেজে এম সাইক্লিন প্রোটিন তৈরি হয়, সিডিকে আগে থেকেই আছে সেলের মধ্যে, এম সাইক্লিন তৈরি হলে ম্যাচ করে, তার মানে বলে যে আমরা যে কাইনেটোকোর প্রোটিন তার সঙ্গে বেমতন্তু ঠিকভাবে অ্যাটাচ করেছি, এবার তুমি টানতে পারো, এই টানার সিগন্যাল দেয় যে আমি ধরেছি, টানো এবার। বোঝা গেল? তো এটা গুরুত্বপূর্ণ চেক পয়েন্ট, কারণ যদি টানার সিগন্যাল না দেয় আর যদি টেনে দেয় তাহলে অ্যাবারেশন হবে। বেশি বয়সে মেয়েরা যদি বাচ্চা নেয় তাহলে সেক্ষেত্রে অনেক ধরনের ক্রোমোজোমাল অ্যাবারেশন হয়, আমরা কম বেশি জানি মনে হয়, ডাউন সিনড্রোম পড়ার সময় পড়ানো হয়, বলা হয় যে ডাউন সিনড্রোম হওয়ার মেজর কারণ হলো যে বেশি বয়সে মা হওয়া, বিয়ে করা নয়, বিয়ের তো ব্যাপার স্যাপার নয় এটা। আচ্ছা একটা মেয়ে তার বডি অনুযায়ী কি জানে যে সে বিয়ে করেছে না করেনি? কোনো মানেই নেই, বিয়েটা কোনো মানেই নেই। যদি ধরো হিন্দুদের ক্ষেত্রে বলি, তাহলে সিঁদুর পরালো কি পরালো না, সিঁদুর কি সিগনাল যায় নাকি বডিতে যে বিবাহিত রে অবিবাহিত? কোনো সিগন্যাল নেই। তাহলে সেই অর্থে একটা বিবাহিত মেয়ে আর একটা অবিবাহিত মেয়ে একই ব্যাপার, এটা কোনো বিষয়ই না। বিষয়টা হলো যে সেক্ষেত্রে সে মা হচ্ছে কিনা, এটা বিষয় হতে পারে। বোঝা গেল ব্যাপারটা কি বলছি? তাহলে যখন বেশি বয়সে বিয়ে হয় না, তখন কি হয়, এই এই এম চেক পয়েন্টে না এম সাইক্লিন প্রোটিন ভালো করে তৈরি হয় না, আর সেই জন্য ওখানে ওই সিগন্যালটা ভালো করে দিতে পারে না, আর ওখানেই সমস্যাটা হয়, অ্যাবারেশন হয়। মানে ওই ধরো 21 নম্বরে দড়ি টানাটানি খেলায় 21 নম্বরে ভালো করে সিগন্যাল দিচ্ছে না, আর দুটো 21 নম্বর একদিকে নিয়ে পালিয়ে গেছে আর একদিকে 0। তো সেটা যখন আবার নর্মাল একটার সঙ্গে ফিউজ করলো, তখন সেই হয়ে যায় যা হবার, মানে অ্যাকচুয়ালি বলতে 3N কন্ডিশন হয়ে যায়, 3টে 21 নম্বর হয়ে যায়, 21 নম্বর ক্রোমোজোমাল ট্রাইজোমি আমরা ডাউন সিনড্রোমে বলি। ঠিক একই ঘটনা ঘটে যখন ক্লাইনফেল্টার সিনড্রোম হয়, একই ঘটনা ঘটে যখন টার্নার সিনড্রোম হয়, যখন 3X সিনড্রোম হয়, একই ঘটনা ঘটে, কারণ সবেতেই ক্রোমোজোমের নাম্বারে অ্যাবারেশন আছে, আর সবগুলো ঘটনাই কিন্তু এরকম ওই টানাটানি হয়েছে। বোঝা গেল? সেই জন্য বলছি এই চেক পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট। আর একটা বিষয় বলে রাখি এই প্রসঙ্গে, তাহলে ভালো করে মনে থাকবে তোমার, সেটা হলো কলচিসিন, এর নাম শুনেছো? একটি রাসায়নিক বস্তু যারা পলিপ্লয়েডি সৃষ্টি করে। পলিপ্লয়েডি মানে হলো প্লয়েডি লেভেল বাড়ানো। কোন একটা গাছের ক্ষেত্রে আমরা 2N থেকে ধরো 4N করতে চাইছি, তাহলে কি করতে হবে, সেই গাছটার উপর কলচিসিন স্প্রে করে দেবে। করলে কি হবে, ও এম ফেজের চেক পয়েন্টে কোনোদিন সিগন্যাল দেবে না, মানে গোটা ঘটনা ঘটবে কিন্তু এম ফেজে সিগন্যাল নাই। মানে ক্রোমোজোম তো ডবল হবে কিন্তু হাফ হবে না, ডবল হবে হাফ হবে না। তার মানে কি হলো, প্লয়েডি লেভেল বেড়ে গেল না? এইভাবে আমরা ইচ্ছা করে তৈরি করতে পারি পলিপ্লয়েডি, আমরা ইচ্ছা করে হাইব্রিডাইজেশন প্রসেস ফলো করেও করতে পারি, আবার কলচিসিন প্রয়োগ করেও করতে পারি, সেটা আমাদের ইচ্ছা মতো আমরা করতে পারি। আবার কোনো গাছের ক্ষেত্রে যদি কোনো ব্যাকটেরিয়া অ্যাটাক করে, সে কলচিসিন প্রডিউস করে, এবং যদি কলচিসিন তৈরি করার জন্য প্লাজমিড আছে, সে কলচিসিন প্রডিউস করে, তাহলে সেই প্ল্যান্টের সঙ্গে সেই প্ল্যান্টের ক্ষেত্রে পলিপ্লয়েডি এমনি চলে আসতে পারে, সেটা আমাদের হাত নাই। বোঝা গেল? আমরা আমাদের ইচ্ছা মতো করতে পারি, আবার অন্য সময় এমনিতেও হয়ে যেতে পারে ব্যাকটেরিয়ার প্রভাবে। এই হলো ওভারঅল চেক পয়েন্ট।
তাহলে প্রত্যেকটা চেক পয়েন্ট ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। যে কোনো একটা চেক পয়েন্ট মিস করার অর্থ টিউমার আর দেন ক্যান্সার। একটা চেক পয়েন্ট মিস করার অর্থ এখানে ডিভিশনটা ইররেগুলার হয়ে যাবে। এই চেক পয়েন্ট গুলো দায়িত্ব নিয়েছিল 10 ঘন্টা, 9 ঘন্টা, 4 ঘন্টা, 1 ঘন্টার দায়িত্ব নিয়েছিল। এখন এই চেক পয়েন্ট গুলোকে যদি তুলে দাও, তার মানে দাঁড়ালো এই চেক পয়েন্টে কোনো রেগুলেশন নাই, তাহলে ইররেগুলার সেল ডিভিশন হবে, আর যার অর্থ হলো টিউমার হবে। ইররেগুলার সেল ডিভিশন মানে আগডুম বাগডুম সেল তৈরি হবে, সেলের কোনো নেচার নাই। হ্যাঁ, অ্যানাপ্লেসিয়া বলে একটা ব্যাপার থাকে আর কি, একটা ধর্ম থাকে ক্যান্সারে, অ্যানাপ্লাসিয়া বলে। ঠিক আছে, তো তার মানে হলো সেলের কোনো কোয়ালিটি নেই। সেল শুধু ফোকাস করেছে কোয়ান্টিটিতে, কোয়ালিটিতে কোনো ফোকাস নেই। সংখ্যা বাড়াবো, হ্যাঁ সংখ্যা বাড়াবো, এটাই মেন উদ্দেশ্য। সেখানে কোনো উদ্দেশ্য নাই যে সেলের কোয়ালিটি ঠিক রাখবো। ঠিক আছে, আর তার ফলে তাই হয় ঘটনা। তাহলে টিউমার হয় কারণ হলো চেক পয়েন্টে উঠে যাওয়া। যে কোনো জায়গায় আমরা জানি আঁচিল টিউমার একটা নির্দিষ্ট, মানে সেটা বিনাইন, নট ম্যালিগন্যান্ট। ঠিক আছে, কোনো একটা জায়গায় ফুলে উঠেছে, এক্সেসিভ সেল তৈরি হয়েছে, তো টিউমার। এবার সেই টিউমারটা ক্যান্সারাস কিনা তার চেক পয়েন্ট অনুযায়ী বোঝা যাবে। টিউমার তো হয়ে গেছে, চেক পয়েন্ট উঠে গিয়েছিল, তারা নির্দিষ্ট লেভেলে গিয়ে যদি ঠিক করে নেয় তাহলে কিন্তু সব ঠিক হয়ে যাবে। মানে টিউমার হয়ে ওইটুকু হয়ে থেকে যাবে সারা জীবন, হয়তো ডাক্তার বলো ওইটুকুই থাকবে, আপনার কোনো অসুবিধা নেই। কিন্তু এই চেক পয়েন্ট যদি ফিরে না আসে তাহলে কিন্তু চালিয়ে যাবে, আর তখন কিন্তু সেটা ম্যালিগন্যান্সিতে ধরা পড়বে, মানে ম্যালিগন্যান্ট হয়ে যাবে, আর তখন সেটা ক্যান্সারাস হয়ে যাবে। বোঝা গেল এই মোটামুটি চেক পয়েন্টের বিষয়। এগুলো সেল সাইকেল পড়লে না বললে খুবই অন্যায় করা হবে হিসাব মতো। মানে সেল সাইকেল বললাম অথচ রেগুলেশন বললাম না, ঠিক নয় এগুলো। বোঝা গেল? দেখো, কোথাও কোনো জ্ঞান ফাঁকা যাবে না, বৃথা যাবে না। কারণ এই যে চেক পয়েন্ট পড়ে রাখলে ক্যান্সার পড়ার সময় ওই লেগে যাবে, ও জ্ঞানটা ক্যান্সার পড়ার সময় লেগে যাবে। তুমি এখানে যা যা পড়লে সব কিছু লেগে যাবে। এক্সিট জি ওয়ান, এক্সিট জি ওয়ান মানে এসে কে নয়, না না, এক্সিট জি ওয়ান মানে হলো এই তো এই ব্যাপারটা। হ্যাঁ, এটা জি ওয়ান। এক্সিট জি ওয়ান মানে এক্সিট করে গেল, জি ওয়ান থেকে এক্সিট করে গেল। তুমি এই দিকে এক্সিট কেন ভাবছো? ওইদিকে তো এক্সিট হওয়ার জায়গা নাই, ওইদিকে তো একটা চেক পয়েন্ট বসে আছে, ও তো এক্সিট মানে ওইভাবে যেতে দেবে না, ওটা এক্সিট না। বলছি ঘটনাটা তো সেলের মধ্যেই ঘটছে, জি 0 সেলের মধ্যেই, এগুলো তো আঁকা আছে। এখানে এই ফেজেই থেকে যাবে, গোদা বাংলায় এই ফেজেই থেকে যাবে, কিন্তু ইনঅ্যাক্টিভ। যাকে আমরা জি 0 নাম দিয়েছি, যাকে আমরা জি 0 নাম দিয়েছি, আছে তো এখানেই। জি 0 নাম দিয়েছি যেহেতু সে ইনঅ্যাক্টিভ, বাট মেটাবলিক্যালি অ্যাক্টিভ অ্যান্ড ডু নট পলিফারেট। ঠিক আছে, পলিফারেশনের কোনো কেস নেই। গ্রোথ বলতে যা বোঝায় জি 1-এ, সেই গ্রোথই তো নেই এখানে। সেই জন্য ওকে জি 1 বলে ওখানে আটকে আছে এমন বলা হয় না, ওকে জি 0 বলে দেওয়া হয়। বোঝা গেল? চলো, মাইটোসিস। মাইটোসিস দেখো, অনেক কিছু বলা আছে, টাইম লাগবে না, অনেক কিছু বলা আছে। ঠিক আছে, ইট ইজ দ্য সেল ডিভিশন অকারিং ইন সোমাটিক সেল, মানে দেহ কোষের মধ্যে মাইটোসিস হয়। তো আমরা প্রথম থেকেই বলে আসছি, জনন কোষের, জনন মাতৃকোষে মিওসিস হয়। হ্যাঁ, তো সোমাটিক সেলে মাইটোসিস হয়। আচ্ছা, ইট ইজ অলসো কল্ড ইকুইটেশনাল ডিভিশন অ্যাজ দ্য নাম্বার অফ ক্রোমোজোম এট প্রেজেন্ট অ্যান্ড প্যারেন্ট অ্যান্ড প্রোজেনি সেলস। বলে রেখেছি আমরা, যেহেতু ক্রোমোজোমের উপরে এখানে ফোকাস করা হয়েছে সেই জন্য একে ইকুয়াল ডিভিশন বলা হয়। ওকে, mitosis in generally seen in diploid cell. It occurs also occurs in haploid cell of some lower plants and some social insects, and involves major recognition of the cell compartments. দেখো, ব্যাপারটা হলো যে আমরা যেমন 2n থেকে দুটো 2n পড়া মাইটোসিস বলতে বোঝায়, তেমন ঠিক একইভাবে n থেকে দুটো n হওয়াও কিন্তু মাইটোসিস। এটা হায়ার ক্লাসের অর্গানিজমদের দেখা যায়, এটা লোয়ার ক্লাসের অর্গানিজম দেখা যায়। অনেক সময় গ্যামেট তৈরি হতে হয় মাইটোসিসের থ্রু দিয়ে, তাই না? আমরা জানি মিওসিসের থ্রু দিয়ে গ্যামেট হয়, আমরা সকলে জানি। কিন্তু আবার যারা, যে সমস্ত অর্গানিজম হ্যাপ্লয়েড, তাদের তো গ্যামেট তৈরির একটাই উপায় মাইটোসিস। তাহলে ধরো অর্গানিজমটাই হ্যাপ্লয়েড, একটা মেল অর্গানিজম তার সঙ্গে একটা ফিমেল অর্গানিজম। এবার এদের ক্ষেত্রে যখন গ্যামেট প্রডিউস করবে, এরা হলো প্যারেন্ট, এদের ক্ষেত্রে যখন গ্যামেট প্রডিউস করবে তাহলে কি হবে? n/2। কোনো কনসেপ্ট আছে? n/2 এর তো কোনো কনসেপ্ট নাই না। তাহলে এর মিনিমাম যেটা হতে হবে, মিনিমাম যেটা হতে পারে
সেটা হলো হ্যাপ্লয়েড। তাহলে এখানে কি হলো, এখানে ইকুয়াল ডিভিশন। তাহলে এখানে মাইটোসিসের থ্রু দিয়ে কিন্তু অনেক জায়গাতে গ্যামেট প্রোডাকশনও হয়। তাহলে এটা অবশ্যই সিগনিফিকেন্স অফ মাইটোসিস একটা, যে গ্যামেট প্রোডাকশনের সময় নিম্ন শ্রেণীর উদ্ভিদ প্রাণীদের ক্ষেত্রে অনেক সময়, যেমন অ্যালগির হয়, গোটা অ্যালগির সবার হয়, অ্যালগির হয়, ফাঙ্গাইয়ের সবার হয়, এই একই সেম প্রসেস। কারণ ওদের ওদের যে বডি সেল সেটাই হলো এন, হ্যাপ্লয়েড, ওরা হ্যাপ্লয়েড অর্গানিজম। আর এই বিষয়টি আমরা ওই অর্গানিজম রিপ্রোডাকশন ইন অর্গানিজম চ্যাপ্টারতে যখন অল্টারনেশন অফ জেনারেশন পড়ানো হয়, হ্যাঁ, মনে করছে হ্যাপ্লন্টিক, ডিপ্লন্টিক, হ্যাঁ, হ্যাপ্লোবায়োন্টিক, ডিপ্লোবায়োন্টিক, এরকম অনেক আছে, আমাদের 3টে সিলেবাসে আছে, মানে ছিল আর কি, মানে ছিল কি আছে সেরকম ভগবান জানে। মানে ওই যেহেতু রিপ্রোডাকশন ইন অর্গানিজম এখন বাদ আছে আপাতত, মানে আগের নিট অনুযায়ী বাদ আছে আর কি, সেই হিসাবে বলছি, ওই চ্যাপ্টারটা আছে। ওই চ্যাপ্টারটা ভালো করে, ওই শেষের অল্টারনেশন অফ জেনারেশন বুঝতে গেলে তোমাকে এই সমস্ত জিনিস ভালো করে গুলে খেতে হবে, নাহলে তো ওখানে বুঝতে পারবে না। তাহলে বলছে যে জেনারেলি ডিপ্লয়েড সেলে হয়, কোথাও কোথাও হ্যাপ্লয়েড সেলে হয়, ইভেন গ্যামেট তৈরির জন্য হয়। মানে এটা বড় বিষয় যে গ্যামেট তৈরির জন্য জেনারেলি আমরা মিওসিস কে বলি, কিন্তু লোয়ার ক্লাসে মাইটোসিসের থ্রু দিয়ে গ্যামেট প্রোডাকশন হয়। ওকে, আর কি বলছে দেখো, এগুলো হয়ে গেল। আচ্ছা, এবার শুরু হয়ে গেল ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। তাহলে আমরা কি কি পড়বো একবার দেখে নিই। মাইটোসিস পড়তে গেলে আমাদের দুটো জিনিস পড়তে হবে, একটা হলো ক্যারিওকাইনেসিস, ক্যারিয়ন মানে হলো নিউক্লিয়াস, আর কাইনেসিস মানে ডিভিশন, ঠিক আছে, আর তার সঙ্গে সাইটোকাইনেসিস, তাহলে সাইটোপ্লাজম এবং তার বিভাজন। ক্যারিওকাইনেসিস 4টে ভাগ, যে যত ভালো করে বুঝবে মাইটোসিস সে তত ভালো বুঝবে মিওসিস। কারণ মাইটোসিসের মানে প্রোফেজ 1 বাদ দিয়ে বাকি সবটাই, মিওসিসের প্রোফেজ 1 বাদ দিয়ে বাকি সবটাই মাইটোসিসের মতো। তো মাইটোসিস যত ভালো বুঝবো মিওসিস তত ভালো বুঝবো। তাহলে প্রোফেজ, প্রো মানে প্রথম, ফেজ মানে দশা, মেটা মানে মাঝখানে, তাহলে মাঝখানের দশা, এ এন এ, অ্যানা মানে হলো শেষের আগে, তাহলে অ্যানাফেজ মানে শেষের আগের দশা, আর টেলো মানে শেষ, একটু আগেই টেলোমিয়ার বললাম, টেলো মানে শেষ, তাহলে টেলোফেজ মানে শেষের দশা। নাম তো আর যদু মধু করে দেয়নি, নাম দিয়েছে, তার পার্টিকুলার নামের মানে আছে, তাই না? এবার আমরা একদম ডাইরেক্টলি চলে আসি এনসিইআরটি তে, কারণ প্রোফেজের সব ঘটনাই প্রায় আমরা হয় নিউক্লিয়াস পড়া থেকে নাই ক্রোমোজোম পড়া থেকে দেখিয়ে গেছি, সুতরাং আমার দেখানোর কিছু নাই, আমার শুধু লাইনগুলো পড়ে একবার বলে দেওয়া, বুঝিয়ে দেওয়া। ইট ইজ দ্য লংগেস্ট ফেজ অফ মাইটোসিস, ভীষণ ইম্পর্টেন্ট লাইন, কারণ একটা সেল ডিভিশনে, একটা সেল সাইকেলে সবচেয়ে বড় দশা কোনটি যদি কোশ্চেন আসে, তাহলে ইন্টারফেজ। যদি বলে সেল সাইকেলের সবচেয়ে বড় দশা, তাহলে ইন্টারফেজ। যদি ভাগ করে করে অপশন দেয় যেখানে ইন্টারফেজ অপশন নাই, তাহলে G1 ফেজ, কারণ ইন্টারফেজের সবচেয়ে বড় G1। যদি বলে সেল ডিভিশনের কোন ফেজটি সবচেয়ে বড়, তাহলে প্রোফেজ। ডিভিশন বলতে তো আমরা এটাই বুঝি শুধু না, ডিভিশন বলতে তো আমরা G1 G2 বুঝি না, ডিভিশন বলতে শুধুমাত্র ওই এম ফেজটাকে বুঝি। তাহলে তার মধ্যে সবচেয়ে বড় হলো প্রোফেজ, আর সেই জন্য প্রোফেজকে দুভাগে ভাগও করা হয়, আর্লি প্রোফেজ আর লেট প্রোফেজ। এটা যদি বুঝতে তোমার অসুবিধা হয়, এখানে দেওয়া নাই, যদি বুঝতে অসুবিধা হয়, মনে রাখতে অসুবিধা হয়, তা তুমি একবার ভেবে নেবে যে মিওসিসে প্রোফেজ 1 কি দেখো 5টা ভাগে ভাগ করা হয়েছে, 5টা সাবস্টেজে ভাগ করা হয়েছে, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এন্ড ডায়াকাইনেসিস। তাহলে এতগুলো দশা একটা ফেজে ঢুকে আছে যার নাম প্রোফেজ, তাহলে সেই তো বড় হবে, তাই না? যদি মনে রাখতে কোনো অসুবিধা হয় যে যা মনে পড়ছে না রে কোনটা রে, তাহলে ওটা মনে করলেই মনে পড়ে যাবে যে প্রোফেজ সবচেয়ে বড়, ঠিক আছে? তাহলে ইম্পর্টেন্ট লাইন যে প্রোফেজ হলো একটা সেল ডিভিশনের সবচেয়ে বড় লংগেস্ট পিরিয়ড। ইট ফলোজ দ্য এস এন্ড G2 ফেজ অফ ইন্টারফেজ। G2 ফেজ কে আগে এস ফেজ কে ফলো করে, তারপরে G2 ফেজ কে ফলো করে ঢুকে গেল এম ফেজে। ওকে, আর কি বলছে, ইন দ্য এস এন্ড G2 ফেজ ডিএনএ মলিকিউলস আর ইন্টারউইংড, এইসব বলা আছে, ডুপ্লিকেশন হয়েছে নিজেদের মধ্যে। ক্যারেক্টারিস্টিক্স ইভেন্টস এখানে মেন বিষয় আছে। ক্রোমোজোমাল মেটেরিয়ালস মানে ক্রোমাটিন ফাইবার আর untangled and condensed to form mitotic chromosome. They are seen to be composed of two chromatids attached together at the centromere. মানে হলো যে ওই যে স্পাইরালাইজেশনের যে গল্প শোনালাম, সেই স্পাইরালাইজেশনের গোটা গল্প এখানে, কিছুই বলবো না, স্পাইরালাইজেশন বুঝে নিয়েছি অনেকটা সময় ধরে।
সেন্ট্রোজোমস বিগেন টু মুভ টুয়ার্ডস অপোজিট পোলস অ্যাট দ্য এন্ড। তাহলে কি হলো, অ্যানিমাল সেলের সেন্ট্রোমিয়ার এস ফেজে ভাগ হলো আর এখন মুভ করা শুরু করলো, যা এনসিআরটি তে আছে সেই অনুযায়ী বলছি, ঠিক আছে। তাহলে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোজোম, অ্যাকচুয়ালি যেহেতু অ্যাস্ট্রাল ডে ফেজ সব আছে সেই জন্য সেন্ট্রোজোম বলছে, সেন্ট্রিওলস বলছে না, হ্যাঁ সেন্ট্রোজোম বলছে। তাহলে সেন্ট্রোজোমস বিগিন টু মুভ টুয়ার্ডস অপোজিট পোল অফ দ্য সেল। তাহলে অবভিয়াসলি এটা অ্যানিমাল সেলের কথা বলা হচ্ছে, যেহেতু সেন্ট্রোজোমের কথা বলা হচ্ছে, যদি অ্যানিমাল সেল হয় তাহলে এখানে আপাতত ধরো আছে সেন্ট্রোজোম, সেই সেন্ট্রোজোম ডুপ্লিকেট হয়ে গেছে এস ফেজে। তার মানে হিসাব মতো তোমাকে দুটো জিনিস আঁকতে হবে এখানে, এটা দুটো করতে হবে, দুবার এটা করতে হবে, হ্যাঁ। দিয়ে একটা ওইদিকে মানে আর একটা সেট করতে হবে, মানে কি বলবো, অনেক সময় এনসিআরটি ধরে পড়াতে পড়াতে না কিছু জায়গায় সত্যি মানে লিখতে বা আঁকতে কষ্ট হয় আর কি, সেই অর্থে, হ্যাঁ। যাই হোক, এটা ওইদিকে মুভ করবে, এটা ওইদিকে মুভ করবে, ঠিক আছে। তো এইটা বলছো অপোজিট পোলসে মুভ করবে, মানে অ্যাকচুয়ালি হয় কি, অ্যাকচুয়ালি এটা হয় সেটা হলো এই সেন্ট্রোজোমের যে সেন্ট্রিওল, মানে দুটো যে সিলিন্ড্রিক্যাল পার্ট, তারা একে অপরের সঙ্গে আলাদা হয়, দিয়ে যেতে যেতে একজন একজনের কপি বানিয়ে নেয়, মানে পারপেন্ডিকুলারটা যেতে যেতে বানায়, এই করে এরকম করে বানায় না। পারপেন্ডিকুলার যে অপশনটা বলা হয় না, সেটা যেতে যেতে বানায়, ঠিক আছে। মানে এরকম করে টোটাল সেট নিয়ে যায় না, যেতে যেতে বানায়, হ্যাঁ। কিন্তু ভুলে যাবো সব কথা, টুয়ার্ডস দ্য অপোজিট পোল, কারণ ডিভিশনটা আমরা বলে দিয়েছি যে এস পেজে হয়ে গেছে, সুতরাং আমাকে এখন নতুন করে বলার কিছু নাই, এস পেজে ডিভিশন হয়ে বসে আছে, হ্যাঁ। এবং যখন G1 মানে সরি প্রোফেজে ঢুকেছে তখন সেটা অপোজিট পোলে যাওয়া শুরু করে দিয়েছে, হ্যাঁ। আচ্ছা, এটা হলো each chromosomes radiates out microtubules called aster। অ্যাস্টার তো জানাই আছে, এই যে এগুলো এগুলো অ্যাস্টার রে, হ্যাঁ, সেই অ্যাস্টার গুলো এখানে রেডিয়েট করে দিয়েছে। টু অ্যাস্টার্স টুগেদার উইথ স্পিন্ডল ফাইবার্স ফর্মস মাইটোটিক অ্যাপারেটাস। টু দ্য টু অ্যাস্টার্স টুগেদার উইথ স্পিন্ডল ফাইবার ফর্মস মাইটোটিক অ্যাপারেটাস। মানে এটা যাক আগে ওই এন্ডে যাক, মানে ধরো চলে গেছে, হ্যাঁ। দিয়ে এবার যখন এই এন্ডে পৌঁছে গেছে, ধরো এই এন্ডে যখন পৌঁছে গেছে তখন তো এরকম আছে, তো সেখানে মাইক্রোটিউবুলস এর সঙ্গে অ্যাটাচমেন্ট থাকে এদের, এবং এরা এদিকে যে স্পিন্ডল ফাইবার, সেই স্পিন্ডল ফাইবারের সঙ্গেও অ্যাটাচমেন্ট আছে। এই এই গোটা বিষয়টাকে মাইটোটিক অ্যাপারেটাস বলা হচ্ছে আর কি। বোঝা গেল? যার বেমতন্তুর সঙ্গে যুক্ত হবে আর কি, অ্যাস্ট্রাল রে বেমতন্তুর সঙ্গে যুক্ত হবে, মাইটোটিক অ্যাপারেটাস। ওকে, টু দ্য টু অ্যাস্টার্স টুগেদার উইথ স্পিন্ডল ফাইবার ফর্মস মাইটোটিক অ্যাপারেটাস। বলে দিচ্ছি আমি, আর লাইনে একটা বলে দিই, তারপর বলে দিচ্ছি আরো। Cells at the end of the prophage do not show Golgi complexes, endoplasmic reticulum, nucleolus and nuclear envelope। তাহলে গোটাটা যদি সেল হয় আর এটা যদি নিউক্লিয়াস হয়, তাহলে সেই অর্থে এটা নিউক্লিয় পর্দা। তো প্রোফেজের শেষে আমরা জানি লেট প্রোফেজে নিউক্লিয় পর্দার অবলুপ্তি হবে। আচ্ছা, নিউক্লিয় পর্দা যদি পালায় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের জায়গা আছে আর থাকা, কারণ নিউক্লিয়াসের বাইরের পর্দার সঙ্গেই তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের শুরু। তাহলে যদি এই পর্দাটাই পালিয়ে গেল তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে থাকবে? আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যদি না থাকে তাহলে গলগি রেটিকুলাম থাকবে, তাই না? এন্ডোমেমব্রেন সিস্টেমে পড়েছি আমরা অ্যাটলিস্ট। লাইসোজোমকে বাদ দাও, এরা দুজন তো ইনভলভ হয়ে আছে, একদম একে অপরের সঙ্গে ইন্টারমিঙ্গেলড হয়ে আছে, সুতরাং এ বাদ যাওয়া মানে পরের দুটো সেল অর্গানালসকে বাদ যেতেই হবে, কোনো উপায় নেই। আর যখন এখানেই চলে গেল আর যখন ক্রোমোজোমই হয়ে গেছে স্পাইরালাইজেশনে, তখন আর নিউক্লিয় পর্দা লেখে লাভও ছিল না। আচ্ছা, আরেকটি বিষয় হলো, যখন ক্রোমাটিন ফাইবার ছিল তখন কিন্তু একটা জায়গায় ঘেরা ছিল বাউন্ডারির মধ্যে, আর এখন যখন ক্রোমোজোম হয়ে গেল তখন কিন্তু গোটা সেলে ছড়িয়ে গেল, সেই অর্থে গোটা সেলে ছড়িয়ে গেল। এইখানে পাই টু পাই লাইন ধরে ধরে কোশ্চেন হবে, সুতরাং খুব মাইনিউটলি পড়তে হবে আমাদেরকে, নাহলে কিন্তু নিচে অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে। খুব ফোকাস রেখে আমরা পড়বো একদম ইনসাইড কে। মেটাফেজ কি বলছে? দ্য নিউক্লিয়ার এনভেলপ কমপ্লিটলি ডিসইন্টিগ্রেটস, হেন্স দ্য ক্রোমোজোম স্প্রেড থ্রু দ্য সাইটোপ্লাজম অফ দ্য সেল। মনে রাখবে এই লাইনগুলো থেকে কোশ্চেন এসছে, আগের আগের সব বারে নিটে প্রিভিয়াস ইয়ার্স এ কোশ্চেন এসছে। ক্রোমোজোম স্প্রেড থ্রু দ্য সাইটোপ্লাজম অফ দ্য সেল। কম মানে কেন বলছি, ধরো ভীষণ কনফিউজিং কোশ্চেন থাকে এখানে। একটা সেলের, এটা যদি সেল হয়, ধরো চৌকো করা আছে, ধরো আমি প্ল্যান্ট সেল ধরলাম,
তাহলে এই সেলের জন্য এটা হবে ইকুইটোরিয়াল রিজন মোটামুটি, এটা হলো ইকুইটোরিয়াল রিজন। এটা দুটো সেলের মোটামুটি মাঝে, এদিকটা একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে, মোটামুটি মাঝে, এটা ইকুইটোরিয়াল রিজন। এবার ক্রোমোজোম স্প্রেড থ্রু আউট দ্য সাইটোপ্লাজম। যদি মেটাফেজে এই কথা বলে তাহলে আমাদের প্রথমেই মাথায় চলে আসবে এরকম, বুঝতে পেরেছি, তাহলে ক্রোমোজোম এখানেও থাকতে পারে বলছে, মানে এটা ভাগ করে দেবো এখন, ক্রোমোজোম এখানেও থাকতে পারে বলছে, আবার ক্রোমোজোম এখানেও থাকতে পারে বলছে, আবার এখানেও থাকতে পারে। থ্রু আউট দ্য সাইটোপ্লাজম মানে এক কথায় আমার তো তাই মনে হয়, থ্রু আউট দ্য সাইটোপ্লাজম। ঠিক আছে, কিন্তু পরের লাইনগুলো শোনো একবার, গল্প এখন বাকি আছে। হ্যাঁ, ঠিক আছে, লাইন আসছে মেটাফেজে, হেন্স দ্য ক্রোমোজোম স্প্রেড থ্রু আউট দ্য সাইটোপ্লাজম অফ দ্য সেল। তো এইটা আমাদের অনেক সময় মনে হতেই পারে যে যখন প্রোফেজের শেষে আপনি বলছেন নিউক্লিয় পর্দার অবলুপ্তি হলো, তো তখন তো থ্রু আউট দ্য সেল চলে গেল। যখন নিউক্লিয় পর্দার অবলুপ্তি হলো তাহলে পর্দা ভেঙে গেল, তার মানে তো থ্রু আউট দ্য সেল হয়ে গেল। তাহলে অপশন ধরুন প্রোফেজও আছে মেটাফেজও আছে, আমি কি করবো এবার? ধরুন এই অপশনটা দেওয়া আছে যে প্রোফেজ হবে না মেটাফেজ হবে দেওয়া আছে, তখন তুমি মানে কনফিউশনে পড়ে যাবে যে কি অ্যান্সার করবো। যা এনসিআরটি তে বলেছে তাই করবো, এ নচ্চরের কোনো উপায় নেই। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর কি বলছে, ক্রোমোজোম কন্ডেনসেশন ইজ কমপ্লিটেড, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। কমপ্লিটেড, দেখো প্রোফেজে আমরা পড়লাম ডিএনএ স্পাইরালাইজেশন, মানে সেখানে ক্রোমোজোম কন্ডেন্সড হলো, এখানে কন্ডেনসেশন পুরোপুরি ভাবে কমপ্লিট হলো। কোশ্চেন যদি আসে যে কন্ডেনসেশন কোথায় হলো, শুরু হলো, অ্যান্সার হবে প্রোফেজ, কোথায় শেষ হলো, অ্যান্সার হবে মেটাফেজ। কন্ডেনসেশন ইজ কমপ্লিটেড, ঠিক আছে। দে ক্যান বি অবজার্ভড অ্যান্ড স্টাডিজ ইজিলি আন্ডার মাইক্রোস্কোপ, দে উইল বি হ্যাভ টু সিস্টার ক্রোমাটিডস, মানে যেটা আঁকা আছে টু সিস্টার, এখানে তো নন সিস্টার কোনো কেস নেই, এখানে দুটো সিস্টার ক্রোমাটিডে কনভার্ট হয়ে গেছে। তার মানে দাঁড়ালো যে এখানে ক্রোমোজোমকে স্টাডি করার সবচেয়ে ভালো জায়গা হলো মেটাফেজ। দুটো কারণ, একটা কারণ অলরেডি আমরা পড়ে ফেলেছি, সেটা হলো কন্ডেনসেশন এখানে কমপ্লিট হলো, তাহলে সবচেয়ে বেশি ঘনীভূত হওয়ার মানে হলো প্যাকেজিং সবচেয়ে ভালো হওয়া, আর যার মানে রং করলে সবচেয়ে প্রমিনেন্ট কালার আসবে, আমরা ভালো দেখতে পাবো। বোঝা গেল, ক্রোমোজোমকে রং করার পদ্ধতিকে হেটারোপিগনোসিস বলা হয়। তাহলে হেটারোপিগনোসিস এর মাধ্যমে আমরা খুব ভালো করে ক্রোমোজোমকে স্টাডি করতে পারবো। ক্রোমোজোম স্টাডি করার সবচেয়ে ভালো জায়গা মেটাফেজ। কোশ্চেন আছে আরেকটা কারণের জন্য মেটাফেজকে ভালো দশা হিসেবে ভাবা হয় ক্রোমোজোম স্টাডি করার জন্য, আর সেটা সেটা নেক্সট পয়েন্ট গুলোতে আছে। ক্রোমোজোমস কাম টু লাই অ্যাট দ্য ইকুয়েটার, মানে নিরক্ষীয় অঞ্চলে, মাঝের অংশে। হ্যাঁ, the phage, sorry, the plane of alignment of the chromosome at metaphase is called metaphagic plate. আর লাস্ট লাইনটাও বলে দিই, the spindle fiber both, ঠিক আছে লাস্ট লাইনটা আলাদা করে বললে হবে। মেটাফেজিক প্লেট কি? দেখো ক্রোমোজোম গুলো তার নিরক্ষীয় অঞ্চল বা ইকুইটোরিয়াল লাইনে সাজিয়ে যায় বলে, মানে এটাকে আমি তুললাম, এখানে নিয়ে এলাম, এটাকে তুলে এখানে নিয়ে এলাম। এবার কি মনে হচ্ছে যে একটা লাইনে সাজানো আছে, একটা লাইনে সাজানো আছে, এই একটা লাইনটা না মাথা থেকে উড়িয়ে দাও, একটা লাইনে সাজানো নেই। মানে কি দাঁড়াচ্ছে, বলছি ধরো তরমুজকে কাটা হয়েছে, লাউ কাটা হয়েছে, কুমড়ো দিলে হবে না কিন্তু এখানে, হ্যাঁ তরমুজ কিংবা লাউকে কাটতে হবে। এবার কেটে তুমি একটা প্লেন পাচ্ছ না, ওইটা ইকুইটোরিয়াল প্লেন। ইকুইটোরিয়াল প্লেন একটা লাইন না, ইকুইটোরিয়াল প্লেন হলো এটা, এটা ক্রোমোজোম এই অবস্থায় আছে, মাঝে থাকার অর্থে এরকম লাইন দিয়ে সাজিয়ে নেই। প্রচন্ড ভুল ভাল চিন্তা ভাবনা হয় স্টুডেন্টদের মাথায়, ইকুইটোরিয়াল প্লেন মানে বুঝেছি এরকম একটা লাইনে সাজানো। ইকুইটোরিয়াল প্লেন মানে হলো এটা, এটা এটা তরমুজকে বা লাউকে, যাদের মানে ভেতরে ভলিউম আছে আর কি, মাস আছে, তাদের কি কাটার কথা বলা হচ্ছে। তুমি অন্য কিছু কাটতে পারো, অসুবিধা নেই, যার মাস আছে, হ্যাঁ তো তাকে কাটা হয়েছে। এবার এই তরমুজের গোটা যে পোর্শনটা পাচ্ছ না, এটা হলো ইকুইটোরিয়াল প্লেন, নট এটা। তাহলে এই গোটা সারফেস বরাবর সাজিয়ে যায় ক্রোমোসোম গুলো, আর সেই জন্যই এখানে বলা হচ্ছে যে থ্রু আউট দ্য সাইটোপ্লাজম। দুটো কিন্তু কন্ট্রাক্টরি মনে হতে পারে আমাদের মাথায়, যে বলছে ইকুইটোরিয়াল প্লেন
আবার বলছে থ্রু আউট দ্য সাইটোপ্লাজম, মানেটা কি? দেখো সেই অর্থে থ্রু আউট দ্য সাইটোপ্লাজম বলছে, যেহেতু গোটা সাইটোপ্লাজম জুড়ে ছড়িয়ে আছে, মানেটা বলতে চাইছে এইটা। আর এই অর্থেই বলতে চাইছে এটা মেটাফেজিক প্লেট। তাহলে প্লেটটা আমরা এরকম প্লেট ভাববো না, প্লেটটা চাকতির মতো ভাববো, তাহলে বুঝতে সুবিধা হবে। বোঝা গেল? কিন্তু 2D তে আমরা উপায় নেই, আমাদের 2D তে আমাদের কোনো উপায় নেই, 2D তে আমাদের এটাই করতে হবে, আমাদের তো এছাড়াও। আর কি হয়ে আছে দেখো আগে থেকে, যদি এটা প্ল্যান্ট সেল হয় তাহলে তাদের তো সেন্ট্রোজোম নাই, তাদের ভরসা হলো মাইক্রোটিউবুলস। তাহলে মাইক্রোটিউবুলস গুলো এভাবে সাজিয়ে যায় দুটো এন্ডে। মাইক্রোটিউবুলস সাইটোস্কেলেটাল প্রোটিন পড়তে গিয়ে আমরা বলেছি মাইক্রোটিউবুলস তৈরি হতে পারে লাগলে। আর সেলের তো প্ল্যান্ট সেলের কোনো উপায়, হ্যাঁ প্ল্যান্ট সেলের কোনো উপায় নেই, তো তাদের এই ভরসা মাইক্রোটিউবুলস। যদি অ্যানিমেল সেল হয় তাহলে এই এন্ডে আর এই এন্ডে অলরেডি পৌঁছে গেছে সেন্ট্রোজোম উইথ অ্যাস্ট্রাল রে। ঠিক আছে, তাহলে আমরা কাজ করি একটা, সেটা হলো একটা এন্ডে আমরা প্ল্যান্টকে দেখাই, একটা এন্ডে অ্যানিমেলকে দেখাই, তাহলে আমাদের কাজ মিটে যাবে একসঙ্গে। তাহলে এই এন্ডে দেখাচ্ছি আমরা অ্যানিমেলকে, তাহলে ওখানে আর মাইক্রোটিউবুলস এর হেল্প অতটা দরকার নেই, এই দিকের অ্যাটাচমেন্টের দরকার হয়, এইদিকে তো অ্যাস্ট্রাল রে রইলো। এবার এবার কি হবে, এবার লাস্ট লাইনটা রয়েছে মেটাফেজে, সেটা হলো দ্য স্পিন্ডল ফাইবারস from both poles are connected to chromatids by their kinetochore in the centromere. The spindle fibers from both poles are connected. মানেটা বুঝবে, এনসাইড এর মানেটা বুঝবে, আর অরিজিনাল মানেটাও বুঝবে। হ্যাঁ, the spindle fibers from both poles are connected to chromatids, তাহলে from আর টু আছে, তাহলে বলেছে যে from pole to chromatid। তাহলে আমার মানে দাঁড়াচ্ছে এরকম যে অ্যাটাচমেন্টটা হবে এরকম, যে এদিক থেকে তৈরি হবে, দেখো কিরকম করে তৈরি করছি, দেখো একটু একটু করে, একটু একটু করে তৈরি করছি। মানে এটাই যে সেই ম্যাগনেটিক বলগুলো কিন্তু এমন নয় তৈরি করে রাখা আছে, যেটা মানে রড রাখা আছে গিয়ে এই করে লাগিয়ে দিল ধারাস করে গিয়ে, এমন নয়। মাইক্রোটিউবুলস গুলো তৈরি হচ্ছে, মাইক্রোটিউবুলস গুলো তৈরি হচ্ছে বলে ভুল হবে, মাইক্রোটিউবুলস গুলো জুড়ে জুড়ে, হ্যাঁ ঠিক আছে, টিউবুলস প্রোটিন গুলো মানে টিউবুলিন প্রোটিন গুলো তৈরি হচ্ছে, তারা পরস্পর জুড়ে গিয়ে মাইক্রোটিউবুলস তৈরি হচ্ছে। এমন নয় যে গোটাটা তৈরি করে রেখেছে যে ধ্যাস করে দূরে তৈরি, এরকম নয়। আর সেই জন্য আমরা এরকম করে কামাতে কামাতে নিয়ে এলাম, মানে ওই বলগুলো পরপর পরপর লেগে 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 তৈরি হচ্ছে। তাহলে যেখানে বলেছে এনসিআরটি বলছে ফ্রম টু, কিন্তু এটাও হয় ফ্রম টু, বোঝা গেল? এনসিআরটি বাইরে আমরা যাবো না, কিন্তু আমরা বুঝি এটা হয়। মানে এই এই যে কাইনেটোকোর প্রোটিন, এখান থেকেও কিন্তু বেমতন্তু স্পিন্ডল ফাইবারে যুক্ত হতে পারে, এখান থেকেও কিন্তু স্পিন্ডল ফাইবারে যুক্ত হতে পারে, ওখান থেকেও হতে পারে, নাও হতে পারে। নাও হতে পারে মানে কি আমি বলছি, বলছি কে বললো যে সবাইকে ধরতেই হবে? ধরে না এমন কতজন আছে, এইখান থেকে শুরু হলো, কাউকে ধরলো না। 46টা ক্রোমোজোম থাকলে 46টা নয়, তার থেকে অনেক বেশি সংখ্যক এরকম স্পিন্ডল ফাইবার তৈরি হয়, যারা কাউকেই ধরে না, এই এন্ড থেকে ওই এন্ডে চলে যায়। বোঝা গেল? ধরতেই হবে এমন কোনো মানে নাই, তবে সবাইকে তো মানে অ্যাটলিস্ট 46টা তো আছেই, 46-এর জায়গায় আরো বেশি হতে পারে, কিন্তু অ্যাটলিস্ট 46 তো মানুষের জন্য বলছি, অবভিয়াসলি আছে। বোঝা গেল? তাহলে ফ্রম টু এর ব্যাপারটা যেমন আমরা শুনছি তেমন আমরা শুনবো, এনসেট অনুযায়ী মনেই রাখবো পরীক্ষার জন্য, কিন্তু অরিজিনাল জিনিসটাও আমরা জানছি যে এরকমও হতে পারে, যে এখান থেকেও তৈরি হয়ে এখানে যেতে পারে। বোঝা গেল? আবার এখান থেকে তৈরি হয়েও এখানে যেতে পারে। ক্লিয়ার? এটাই এবার এখানে বাকি থাকে। ওকে, মেটাফেজ শেষ, কাইন্ডোভার সঙ্গে আটকে গেছে। আচ্ছা, অ্যানাফেজ, ইট ইজ দ্য শর্টেস্ট ফেজ ইন দ্য মাইটোসিস, আর লংগেস্ট পেলাম প্রোফেজ, আর শর্টেস্ট হলো অ্যানাফেজ। মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট লাইন, সবচেয়ে কম সময় অ্যানাফেজে নেয়। আচ্ছা, সেন্ট্রোমিয়ার অফ ইচ ক্রোমোজোম ডিভাইডস লংগিটিউডিনালি, দেখো সেন্ট্রোমিয়ার অফ ইচ ক্রোমোজোম ডিভাইডস লংগিটিউডিনালি। আচ্ছা, ট্রান্সভার্স মানে দেখো এইরকম হবে যদি ভাগ হয়, একটা ক্রোমোজোমে এইরকম এঁকে লেখা আছে, তাই আমি যদি বলি এরকম ভাগ হবে, তুমি বলো স্যার এটা এটা লংগিটিউডিনাল নয় স্যার, এটা লংগিটিউডিনাল, কিন্তু ক্রোমোজোমটার এগেনস্টে এটা লংগিটিউডিনাল নয়, মানে এটাই লংগিটিউডিনাল, সরি কি বলছি ভালো করে,
বলছি ক্রোমোজোমটা যদি এরকম আঁকতাম, দেখো তোমার কনসেপ্টে কোনো ভুল আসতো না। তাহলে বলবো স্যার হ্যাঁ ঠিকই তো, লঙ্গিটিউডাল মানে এটা, ঠিক আছে, ট্রান্সভার্স মানে এটা। তাহলে ক্রোমোজোমের ছবিটা যদি ওই রকম করে আঁকা থাকতো লম্বাটা, মানে পজিশনটা, তাহলে তোমার লঙ্গিটিউডাল আর ট্রান্সভার্সের মানে ক্লিয়ার কাট। কিন্তু যখনই এরকম একটা ছবি এঁকেছি আর লাইন যখন পড়াচ্ছি তোমাকে যে মানে লঙ্গিটিউডনালি ডিভাইড করছে, তো তখন মাথায় মনে আসতে পারে যে লঙ্গিটিউডনাল মানে স্যার এরকম হবে, এরকম নয়, তোমাকে ভাবনাটা চেঞ্জ করতে হবে। ওটাই হচ্ছে ক্রোমোজোমের লঙ্গিটিউডনাল মানে এটাই, বোঝা গেল? আচ্ছা, কি বলছে তাহলে লঙ্গিটিউডনাল ডিভাইড কর, দেখো আগে তো মেটাফেজে সব ছেড়েই ছিল, লেগেছিল তো শুধু এই জায়গাটা, তাই না? এটা বাদ দিয়ে বাকি সব জায়গা তো ছাড়াই ছিল। আর এখন ওটাই বলছে যে লঙ্গিটিউডনালি এটা ডিভাইড করছে এবং কাইনেটোকোরকে ভেঙে দিচ্ছে, রেজাল্টিং ইন দ্য ফর্মেশন অফ টু ডটার ক্রোমাটিডস। দুটো ক্রোমাটিড সেপারেট হয়ে গেল, এই তো দুটো ক্রোমাটিড সেপারেট হয়ে গেল। তাহলে কাইনেটোকোর অংশটা যদি মুছে দিই আমরা এখন অ্যানাফেজে, তার মানে দুটো ক্রোমাটিড পুরোপুরি সেপারেট হয়ে গেল। এতক্ষণ তো লেগেছিল একটা পয়েন্টে, এখন পুরো সেপারেট হয়ে গেল। ওকে, as the spindle fiber contracts, the chromatids moved to the equatorial equator to the opposite pole. আচ্ছা একটা কথা আমরা বলেছিলাম দিয়ে পরের লাইনটা বলা হয়নি, সেটা হলো কেন মেটাফেজ হলো ভালো দশা ক্রোমোজোম স্টাডি করার জন্য। একটা পয়েন্ট বলেছিলাম, সেটা হলো কনডেনসেশন এখানে কমপ্লিট হয়। আর সেকেন্ড পয়েন্ট হলো যে এটা ইকুইটোরিয়াল রিজনে সাজিয়ে থাকে, তাহলে এক জায়গায় থাকে, একটা জায়গায় থাকে, একটা প্লেনে থাকে, তাহলে একটা প্লেনে থাকলে গুনতে সুবিধা হবে। একটা স্কুলে যদি মাঠে ছেলেদেরকে ছেড়ে দেওয়া হয়, যদি গুনতে বলা হয় উপর থেকে ছাদ থেকে একটা স্যারকে যে আচ্ছা গুনে নিন তো কটা ছেলে আছে রসগোল্লা খাবো আজকে, ওই স্যার কেন 5টা স্যার দাঁড়ালেও হাঁপিয়ে যাবে গুনতে, কারণ ছেলেগুলো এমন ভাবে আছে। কিন্তু ছেলেগুলো যদি লাইনে দাঁড় করে দেওয়া হয় তাহলে ইজিলি গুনে দেবে যে কেউ, কোনো অসুবিধা নেই। বোঝা যাচ্ছে মানে না? তাহলে যদি গোটা ছেলে ছড়িয়ে থাকে তাহলে যেটা প্রোফেজে থাকে মেনলি, সেটা গোনা খুব অসম্ভব ব্যাপার। কিন্তু মেটাফেজে ইকুইটোরিয়াল প্লেনে থাকে, একটা প্লেনে থাকলে গোনা খুব সুবিধা। দুটো কারণের জন্য মেটাফেজকে ভালো দশা হিসেবে চুজ করা হয় ক্রোমোজোমাল স্টাডির জন্য, গোনার জন্য। একটা হলো কনডেনসেশন আর একটা হলো অ্যারেঞ্জমেন্ট। বোঝা গেল? হ্যাঁ না মানে লেট প্রোফেজ, লেট প্রোফেজে যখন ক্রোমোজোম অলরেডি তৈরি হয়েছে, হ্যাঁ তখন। আচ্ছা এটা অ্যানাফেজ হলো। তাহলে ইকুইটোরিয়াল পোলের দিকে, মানে এটা লাস্ট লাইনটা বলছে অ্যাজ দ্য স্পিন্ডল ফাইবার কন্ট্রাক্টস, মানে এবার দেখো টানতে শুরু করেছে, দড়ি টানানি খেলা। এইবার কন্ট্রাকশন মানে সংকুচিত হওয়া শুরু হয়েছে, তাহলে এবার এই স্পিন্ডল ফাইবার গুলো সংকুচিত হচ্ছে, এইদিকে আর এদিকে সংকুচিত হচ্ছে। আর সংকুচিত হওয়া মানে টেনে নিয়ে যাওয়া। তাহলে এখানটা মুছে দিয়ে আমরা আরামসে একে খানিকটা জায়গায় দূরে নিয়ে গিয়ে এখানে রেখে দিতে পারি, একেও খানিকটা দূরে ওই দিকে নিয়ে পালাতে পারি। সবারকে এক করে দাও, আমরা করবো না, সময় নাই। একই হলো মানে না? ঠিক আছে, তাহলে এখানে অ্যানাফেজ শেষ। এবার বলছে টেলোফেজ, ক্রোমোজোম ক্লাস্টার্স অ্যাট দ্য অপোজিট পোল অ্যান্ড আনকয়েলড ইনটু ক্রোমাটিন ফাইবার। আসছি পরে, তার আগে গল্পটা শুনিয়ে দিই। সেটা হলো সেল ডিভিশন তো কমপ্লিটের দিকে। এবার যদি এটা অ্যানিমাল সেল হয় তাহলে, হ্যাঁ হ্যাঁ অ্যানিমাল সেল হয়, তাহলে এখানে ফারো ফরমেশন শুরু হয়ে যাবে। যদি অ্যানিমাল সেল হয়, আমরা বোর্ডটা ধরলে তো আর কিছু দেখাতে পারবো না, তাহলে এখানে দুই এন্ডে প্যান্ডেল গোটাতে শুরু করে দিয়েছে, মানে দুটো পোলের দিকে যেতে শুরু করেছে, আর প্যান্ডেলও কিন্তু এখানে গোটাতে শুরু করে দিয়েছে। আর যদি প্ল্যান সেল হয় তাহলে মাঝখানে ফ্রাগমোপ্লাস্ট, দেন সেল প্লেট, দেন মিডিল ল্যামেলা, এসব তৈরি হবে পরপর। বোঝা গেল? তাহলে অ্যানাফেজ শুরু, তো সাইটোকাইনেসিসও শুরু। আমরা অলরেডি আগে বুঝিয়ে রেখেছি এসব, হ্যাঁ সেল ওয়াল পড়ার সময়। তাহলে আমাদের ফটাফট নেক্সট পয়েন্ট গুলো পড়া। নিউক্লিয়ার, আচ্ছা এখানে বলছে যে ক্রোমোজোম গুলো আনকয়েল হয়ে যায়, যে ক্রোমাটিন ফাইবারে কনভার্ট হয়ে যায়। তাহলে যে ক্রোমোজোম গুলো এখান থেকে চলে গেল এখানে ওই অপোজিট পোলে একদম, তাহলে অপোজিট পোলে নিয়ে চলে যাও, দিয়ে বলছে আনকয়েল হয়ে গেল মানে ডিসপ্যারালাইজেশন। তাহলে প্রত্যেকটা ক্রোমোজোমের ডিসপ্যারালাইজেশন হয়েছে, ডিসপ্যারালাইজেশন মানে আবার ক্রোমাটিন ফাইবারে কনভার্ট হয়ে গেছে। তাহলে যখনই ক্রোমাটিন ফাইবারে কনভার্ট হয়ে গেছে তাহলে নিউক্লিয়ার এনভেলপকে নিয়ে আসতে হবে। The nuclear envelope develops around chromosome clusters and the each pole, and the two daughter nuclei are formed. তাহলে এ যখনই হয়ে গেল তখন নিউক্লিয়াসের ভয়ে একটা পর্দা তৈরি করে নিল। আর যারা ক্রোমোজোম তৈরি করেছিল, এনওআর ছিল, তারা এক জায়গায় হয়ে একটা ওই আর কি নিউক্লিয়ার লাশ তৈরি করে ফেললো। তো
তা সবই চলে এলো। নিউক্লিয় পর্দা এসছে মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গলগি বডি চলে আসবে লাইন দিয়ে পরপর। দ্য স্পিন্ডল ফাইবার ডিসঅ্যাপিয়ার্স। আর এই যে লাইনগুলো তৈরি হয়েছিল স্পিন্ডল ফাইবার, এগুলো ডিসঅ্যাপিয়ার করে যাবে। কারণ বলেছিলাম যে টিউবুলিন প্রোটিন যখন ইচ্ছা জুড়ে দড়ি তৈরি করতে পারে, আবার ভেঙে গেলে তারা সাইটোপ্লাজমে ভেঙে টিউবুলিন প্রোটিন হিসেবে রয়ে গেল, দরকার নেই এদের আর, সব খুলে গেল, ম্যাগনেটিক বলগুলো সব খুলে সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে গেল, তো সেটা ডিসঅ্যাপিয়ার করে গেল। আর সেই নিয়ে শেষ হয়ে গেল। সাইটোকাইনেসিস কেন আমরা বলবো না, ক্লিভেজ ফারো ফরমেশন এখানে বলে দিয়েছি, যত এন্ডের দিকে গেছে তত এরা বাড়তে থেকেছে, একদম এন্ডে যখন চলে গেছে তখন এরা এক জায়গায় এসে ঠিকে গেছে, তার মানে সেই অর্থে দুটো সেলে কনভার্ট হয়ে গেছে। আর যদি প্ল্যান্ট সেল হতো তাহলে মাঝে ওই যে বললাম ওগুলো তৈরি হতে থাকবে। তাহলে এখানে অ্যানিমাল সেল আর সাইটোকাইনেসিস এর প্ল্যান্ট সেলে যা যা বলা আছে এগুলো দেখবে অলরেডি সব বলা আছে, শুধু লাস্ট লাইনটা বলা নাই, সেটা আমি বলে দিচ্ছি। সেটা হলো ইন সাম অর্গানিজমস ক্যারিওকাইনেসিস ইজ নট ফলোড বাই সাইটোকাইনেসিস। এই যে ফলোড বাই নট ফলোড বাই, ছেলেরা এত গোলায় চিন্তার বাইরে। ফলোড বাই নট ফলোড বাই মানেই বুঝতে পারে না কি হয়। আমরা বাংলা মিডিয়ামের ছেলেদের বলছি, মানেই বুঝতে পারে না। ফলোড বাই নট ফলোড বাই মানে কি, এগুলো বুঝতে পারে না, ভালো করে বুঝতে হবে। ইন সাম অর্গানিজমস ক্যারিওকাইনেসিস ইজ নট ফলোড বাই সাইটোকাইনেসিস, ঠিক আছে, মানে ক্যারিওকাইনেসিস হওয়ার পর সাইটোকাইনেসিস হয় না। তাহলে ক্যারিওকাইনেসিস হলো মানে নিউক্লিয়াসের ডিভিশন হলো, কিন্তু সাইটোপ্লাজমের ডিভিশন হলো না। তার মানে কি হলো, তাহলে একাধিক নিউক্লিয়াস যুক্ত সেল তৈরি হয়ে গেল। তাহলে সেলের দুটো নিউক্লিয়াস থাকবে, চারটে নিউক্লিয়াস থাকবে, একাধিক নিউক্লিয়াস থাকবে। অ্যাজ এ রেজাল্ট মাল্টিনিউক্লিয়েটেড কন্ডিশনস, যাকে সিনোসাইটিয়াম বা সিনোসাইট বলা হয়, অ্যাপিয়ার্স বা অ্যারাইজেস। অ্যাজ ফর এক্সাম্পল লিকুইড এন্ডোস্পার্ম অফ কোকোনাট, আমরা যে ডাবের জল খাই বা নারকেলের যে জল খাই সেটা হলো লিকুইড এন্ডোস্পার্ম। সেটা আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস যখন এন্ডোস্পার্ম ফর্মেশন পড়াবো তখন আমরা ডিটেলসে বলবো এই বিষয়ে। তাহলে ওই নারকেলের যে তরল শস্য সেটা ওই জলটা আর কি, হ্যাঁ, দেখবে জল কমছে শ্বাস বাড়ছে না। নারকেল খাওয়ার সময় ডাব খাওয়ার সময় কি আমাকে এমন ডাব দেবেন যে একটু শ্বাসও থাকে একটু জল থাকে, মানে আমি খুব টাকা পয়সা ব্যাপারটা বুঝি আর কি, শ্বাসও খাবো জল খাবো, হ্যাঁ। তো জল যত কমবে শ্বাস তত বাড়বে, উল্টোটা ভাবতে পারো, শ্বাস যত বাড়বে জল তত কমবে, মানে জলই আলটিমেট গায়ে জুড়ে শ্বাস, ঠিক আছে, কমতেই হবে বাধ্য।